আজকে 2025-এর শেষ দিন এবং আগামী বছর আর আমার মনে হয় 1 মাস পরে তোদের মাধ্যমিক শুরু হবে এবং এই চ্যাপ্টারটার অনুরোধ তো বহুবার এসছে এবং দ্বিতীয় চ্যাপ্টারে পার্টিকুলারলি যে টপিকটা বহু ছাত্রছাত্রী বলেছে যে জনন এই জায়গাটা নাকি বোঝে না। কিন্তু আমি যতদূর জানি যে আমরাও যখন এই বয়সে ছিলাম আমরা সব থেকে বেশি এক্সাইটেড হয়ে বসে থাকতাম যে কবে জনন পড়ানো হবে এবং তারপরে যখন জননে যেতাম তখন বুঝতাম যে সেখানে গাছের জনন কিংবা ব্যাঙের জনন পড়ানো হচ্ছে। তো যাই হোক, মজাটা যদি বাদও দিই, কারণ মজা করার টাইমও আর নেই, 1 মাস পরেই পরীক্ষা। তো আজকের এই ক্লাসে আমরা জনন এই টপিকটা দ্বিতীয় যে চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবাহমানতা তার যে জননের পার্টটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করব। অনেকেই বলছে স্যার এই চ্যাপ্টারের ক্লাস দিন, ওই চ্যাপ্টারের ক্লাস দিন। আমার মনে হয় তারা অক্সিজম মাধ্যমিক এই চ্যানেলটাকে ভালো করে দেখেনি। তোরা যদি এই অক্সিজম মাধ্যমিক ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে যাস, সেখানে তুই কিন্তু আমার করানো অলমোস্ট সমস্ত চ্যাপ্টারের জীবন বিজ্ঞানের ক্লাস তোরা দেখতে পাবি। তুই যদি লাইভ সেকশনে যাস সেখানে কিন্তু এন্টায়ার ভৌত বিজ্ঞানের 1 শট, জীবন বিজ্ঞানের 1 শট সমস্ত ক্লাস তুই দেখতে পাবি। অর্থাৎ অলরেডি আমরা কিন্তু সমস্ত চ্যাপ্টারকে কভার করেছি। তো তোকে একটু ভিডিও সেকশন আর লাইভ সেকশন ঘেটে ঘুটে দেখতে হবে, বাট সবই অলমোস্ট করানো রয়েছে। যদিও আমরা এই 1 মাসেও আরো অনেক কিছু করব, অনেক কিছু নতুন কিছু করার চেষ্টা করব, বা যেগুলো পড়াইনি আবার নতুন করে পড়াবো। বাট এই চ্যানেলটাকে তোরা যদি খুঁজিস তাহলে কিন্তু তোরা দেখতে পাবি। অনেকে পিডিএফ এর জন্য বলছিল, একটা টেকনিক্যাল গ্লিচের জন্য আমরা কিছু পিডিএফ আপলোড করতে পারিনি, তবে আমরা পিডিএফ গুলো আপলোড করে দেবো এবং সেটার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল অক্সিজম মাধ্যমিকের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেল, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে কিংবা কমেন্টে রয়েছে, আমি সেখানে দিয়ে দেবো। যাই হোক, তো এই ক্লাসটা আমি রেকর্ড করছি 31শে ডিসেম্বর 2025 এবং আজকেই এই ক্লাসটা রেকর্ড করার পরেই এই ভিডিওটা চলে আসবে। হতে পারে তোরা 31 তারিখ দেখবি কিংবা 1 তারিখ দেখবি, কিন্তু আমি অনেকে, তোরা যদি ভাবিস যে মানে এতদিন তোরা ভেবেছিলিস যে যেদিন 1 জানুয়ারি আসবে সেদিন আমরা পড়াশোনা শুরু করব, এরকম কিন্তু কিছু হয় না। ডেটগুলো আমাদের বানানো, বাকি তুই কবে পড়াশোনা শুরু করবি, কবে পরিশ্রম করা শুরু করবি, সেটা তুই যদি ভাবিস সেটা আগামী কাল থেকে হবে, কাল সকাল থেকে হবে, আগামী সপ্তাহ থেকে হবে, তাহলে আর কোনোদিন হবে না। যদি তুই মনে করিস সত্যি কিছু করতে চাস তাহলে এখন এই মুহূর্ত থেকে কিছু করা শুরু কর। যাই হোক, তার মানে যেগুলো বলার বলে দিলাম, যে সমস্ত ক্লাসই তোরা অক্সিজম মাধ্যমিকের ভিডিও সেকশন আর লাইভ ক্লাসের সেকশনে গেলে মোটামুটি খুঁজে পাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেটা জয়েন করে যাস। পিডিএফ এর জন্য, এটা টেকনিক্যাল এর জন্য এটা দিতে পারিনি। এবং আজকে আমরা জনন এই টপিকটাকে আমরা কভার করব। দেখ, জনন মানে কি? জনন মানে হচ্ছে, জনন কথাটার মানে কি? জননের ইংরাজি তো আমরা জানি যে ইংরাজিতে জননকে বলা হয় রিপ্রোডাকশন। এখন জনন কথাটার মানে হচ্ছে এটা একটা প্রসেস, এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে একটা জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয়। তার মানে এটা এমন একটা প্রসেস বা পদ্ধতি যেখানে একটা জীবের থেকে নতুন জীবের সৃষ্টি হয়। এই যে নতুন জীব যে সৃষ্টি হচ্ছে তাকে আমরা বিভিন্ন নাম বলে থাকি, বাট একটা নাম তোরা ভাবতে পারিস, এই অপত্য বলা হয়। অপত্য, দেখবি এই টার্মটা বারবার ইউজ করা হয়। তার মানে যে পদ্ধতিতে একটি জীব থেকে নতুন অপত্য জীবের সৃষ্টি হয় সেই পদ্ধতিটাকে আমরা জনন বলি। এবার একটা জীব থেকে আর একটা জীব কিভাবে তৈরি হবে? দেখ, খুব কমন সেন্স দিয়ে যদি ভাবি, ধরে নে এরকম তো বহু জীব, জীব মানে কি? যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি, ইংরেজিতে লিভিং বলি। তো জীব, এরকম তো জীব এই পৃথিবীতে আছে যাদের একটাই কোষ, সিঙ্গেল সেল, এরকম তো রয়েছে। মানে এরকম তো জীব রয়েছে, মানে আমরা মানুষরা যেরকম, আমরা তো একটা বহু কোষী জীব, আমাদের বহু কোষ রয়েছে, কোষ থেকে কলা তৈরি হয়েছে, কলা থেকে অঙ্গ তৈরি হয়েছে, অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয়েছে। আমরা তো অনেক জটিল জীব। বাট আমি যদি একদম সিম্পল জীবের কথা বলি, তার মানে এক কোষী জীব তো রয়েছে এই পৃথিবীতে। তাহলে এক কোষী জীব থেকে যখন এই একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, তাহলে এটাকেও আমি এক ধরনের জনন বলবো। কারণ জনন মানে যখন এক জীব থেকে নতুন জীব তৈরি হচ্ছে। তার মানে এখানে সিম্পলি কি হলো? এখানে সিম্পলি কোষ বিভাজন হলো এবং কোষ বিভাজনের ফলে একটা থেকে দুটো তৈরি হলো। তার মানে এইভাবেও, মানে একটা সিম্পল কোষ বিভাজনের মাধ্যমেও জনন হতে পারে, কিংবা
আমরা মানুষরা বা স্তন্যপায়ী যারা, সেখানে অনেক কমপ্লেক্স প্রসিডিওর, যেখানে ছেলেদের শরীরে শুক্রাণু বলে একটা জিনিস তৈরি হয়, সেই শুক্রাণু মেয়েদের শরীরে যায়, মেয়েদের শরীরে ডিম্বাণু তৈরি হয়, সেই শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে এবং সেখান থেকে নতুন প্রাণের সৃষ্টি হয়। এটা অনেক জটিল ব্যাপার। তার মানে আমি বলছি জনন কথাটার মানে হচ্ছে এক জীব থেকে আরেক জীবের তৈরি। সেটা একদম সহজ, কোষ বিভাজনের মাধ্যমেও জনন হতে পারে, কিংবা যেরকম বললাম যে ছেলেদের শরীরে স্পার্ম তৈরি হবে, মেয়েদের শরীরে ডিম্বাণু তৈরি হবে, সেই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে যাবে, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটবে এবং সেখান থেকে নতুন প্রাণের সৃষ্টি হবে। তাই এতটা জটিল হতে পারে। যাক, তোদের তো এত মাথা ঘামিয়ে লাভ নেই, তোরা জনন মানে কি বুঝে গেছিস। এবার তোদের সিলেবাস, আমি বারবার বলি জীবন বিজ্ঞান বইয়ের শুরুতেই দেখবি সিলেবাস লেখা রয়েছে, তোদের মাধ্যমিকের কোশ্চেনও সিলেবাস ধরে ধরেই হয়। সেই সিলেবাসে যে কটা জননের ধরন তোদেরকে পড়তে হবে, সেই কয়েকটা জননী তোদেরকে জানতে হবে এবং তাদের উদাহরণ জানতে হবে। এবং আনফরচুনেটলি তোরা অনেক উত্তেজিত হয়ে বসে থাকলেও মানুষের জনন তোদের সিলেবাসে নেই। তার জন্য তোরা যখন আমার কাছে যদি পড়িস বা অন্য কোথাও পড়িস বা নিটের জন্য পড়লি, তাহলে ক্লাস 12-এ যখন আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়বো, মানুষের জনন পড়বো, সেইখানে আমরা মানুষের জনন সম্পর্কে পড়বো। আপাতত আমরা এইখানে জননের কয়েকটা টাইপই পড়বো এবং সেগুলো সবই খুব সিম্পল টাইপের জনন। তো যাই হোক, খুব গ্রসলি আমি যদি বলি, জননকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি অযৌন জনন পদ্ধতি, আর একটাকে আমরা বলি যৌন জনন পদ্ধতি। ঠিক আছে, একটা হচ্ছে অযৌন জনন এবং একটা হচ্ছে যৌন জনন, এবং তোদেরকে এই দুটো জননের মধ্যে পার্থক্য জানতে হবে, যে অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য কি। এই যে যৌন জনন, এই যৌন জনন জিনিসটা অ্যাকচুয়ালি জননের অ্যাডভান্স স্টেজ। মানে আমাদের মতো যারা অনেক হায়ার অ্যানিমেল, মানে উচ্চ শ্রেণীর জীব, যদিও মানুষ কতটা উচ্চ শ্রেণী সেটা তুই 4-5 দেখলে বুঝতে পারবি না, যাই হোক, তবুও মানুষ সর্বশ্রেষ্ঠ নিজেদেরকে মনে করে। তো আমাদের মতো যারা উচ্চ শ্রেণীর জীব, তাদের মধ্যে যৌন জনন দেখা যায়। যৌন জননের ফান্ডাটা কি আর অযৌন জননের ফান্ডাটা কি, ফান্ডাটা কি বলে দিই। অযৌন জনন খুব সিম্পল, যেরকম বললাম যে এইটা একটা রয়েছে, এটা একটা জীব, ধর এক কোষী হতে পারে, বহু কোষী হতে পারে, বাট যাই হোক ধরেন এটা এক কোষী একটা জিনিস। সিম্পলি এটা দুভাগে ভাগ হয়ে গেল, দুভাগে ভাগ হয়ে গেল এবং এখান থেকে নতুন দুটো জীবের সৃষ্টি হলো যারা একই রকম দেখতে। মানে দেখ, একে তো আমি বাবা বা মা বলতে পারছি না, কারণ এরা এতটাই সিম্পল যে এদের মধ্যে ছেলে আর মেয়ে আলাদা আলাদা নয়। তাই আমি এটা বলতে পারছি না মা না বাবা, আমি পেরেন্ট কথাটা ইউজ করছি। তার মানে এটা হচ্ছে পেরেন্ট, আমি মা বা বাবা বলতে পারছি না, তার কারণ আমি জানি না এদের মানে ছেলে নামে ওর লিঙ্গ নেই। মানে যেগুলো একদম প্রথম দিককার জীব, তাদের কোনো লিঙ্গ নির্ধারিত থাকে না, অর্থাৎ ছেলে মেয়ে আলাদা আলাদা হয় না। তো এটা জীব সিম্পলি দুভাগ হয়ে গেল এবং সেখান থেকে নতুন দুটো জীবের সৃষ্টি হলো। তাহলে এটা পেরেন্ট ছিল এবং এখান থেকে আলটিমেটলি অপত্য তৈরি হলো। এইটাই হচ্ছে অযৌন জনন, মানে যেখানে একদম সিম্পলি একটা থেকে ভেঙে হোক, সেল ডিভিশন করে হোক, কেটে হোক, একটা থেকে দুটো হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার দেখ, এখানে যে দুজন তৈরি হলো তারা এক্স্যাক্টলি তাদের পেরেন্টের মতো দেখতে, মানে মা বা বাবা যাই হোক তাদের মতোই দেখতে। অর্থাৎ অপত্য এবং পেরেন্ট এদের দুজনকে একই রকম দেখতে। ইভেন এদের যখন আবার এদের থেকে যখন আবার বাচ্চা হবে, তারাও অর্থাৎ বাচ্চা, বাবা মা, দাদু দিদা সব একরকম দেখতে। তো এইটা হচ্ছে অযৌন জনন, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর অন্যদিকে যৌন জনন ব্যাপারটা কি, যেটা আমাদের মতো, শুধু আমরা নই, আমাদেরও মানে যারা একটু অ্যাডভান্সড জীব তাদের মধ্যে যেটা দেখতে পাওয়া যায়। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই যৌন জননের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে ছেলে মেয়ে দুটো আলাদা আলাদা জিনিস রয়েছে। মানে ছেলে বলে একটা কিছু হয়, মেয়ে বলে একটা কিছু হয়, এবং ছেলেদের এখান থেকে ছেলেদের গ্যামেট তৈরি হয়, মানে মানুষের ক্ষেত্রে যেরকম শুক্রাণু, মেল গ্যামেট তৈরি হয়, মেয়েদের থেকে ফিমেল গ্যামেট তৈরি হয়, মানে ডিম্বাণু, এবং এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে নতুন একটা প্রাণের সৃষ্টি হয়। কিন্তু এই যে প্রাণটা সৃষ্টি হবে, মানে তোর যে জন্ম হয়েছে, তোকে কি তোর বাবার মতো অবিকল একই রকম দেখতে বা মায়ের মতো অবিকল একরকম দেখতে? না, তোর মধ্যে বাবা এবং মায়ের হয়তো কিছু মিল রয়েছে, কিন্তু তোকে, তুই আর তোর বাবাকে তো একরকম দেখতে নয়, বা তুই আর তোর মাকে তো একরকম দেখতে নয়, অর্থাৎ পার্থক্য রয়েছে। ইভেন এখানে আমি বললাম ছেলে আর মেয়ে, তা যে জন্মাবে সে ছেলে হবে বা মেয়ে হবে। আমি তৃতীয় লিঙ্গ বা এত
জটিল ব্যাপারে যাচ্ছি না, মানে আমি কি বলছি, এখানে যেরকম কি এদের তো কোনো লিঙ্গই নেই, তাই এখান থেকে যেটা হচ্ছে এ যা যা তৈরি হচ্ছে সেও তাই, দেখতেও তাই, লিঙ্গ নেই বা থাকলেও সেম, মানে সব সেম। বাট এখানে আলটিমেটলি যে তৈরি হচ্ছে এ কিন্তু এদের সঙ্গে এদের মিল নেই, অর্থাৎ এইখানে যে অপত্যটা তৈরি হচ্ছে সেই অপত্য এবং এই যে পেরেন্ট রয়েছে, পেরেন্ট এবং অপত্যের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। হয়তো এর মধ্যে হয়তো বাবা পড়াশুনোই করেনি, বাবা হয়তো ক্লাস 5ও পাস করতে পারেনি, তারপরে হয়তো চাষবাসের কাজ করেছে কিংবা কারখানায় কাজ করেছে, তার ছেলে বিশাল বড় ডাক্তার হলো। কি করে হলো? তার মানে যখন যৌন জনন হয়, যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেখানে যে জন্মায় তার মধ্যে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে। সেটা ভালোও হতে পারে, খারাপ হতে পারে। তার বাবা খুব সৎ, পরোপকারী ছিল, ছেলে হয়েছে একদম 2 নাম্বারি গুন্ডা, চিটিংবাজ, জেলে চলে গেল, কিন্তু তার বাবা ভালো ছিল। তার মানে যৌন জনন পার্থক্য তৈরি করে, যেটা অযৌন জনন করে না। এইটা হচ্ছে একটা ওভারঅল বেসিক আইডিয়া, তোদের এত না ভাবলেও চলবে, বাট যারা এখন ক্লাস 10-এ উঠেছে তারা যদি এই ভিডিওটা দেখে তাদের বুঝতে সুবিধা হবে। মোদ্দা কথা আমি বোঝাতে পারলাম যে অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য কি, এবং তোদেরকে পার্থক্য পড়তে হয়। যেরকম বললাম যে অযৌন জননে গ্যামেট বলে কোনো ব্যাপারই নেই, এখানে গ্যামেটের কোনো ব্যাপার নেই, এখানে অযৌন জনন একটা জিনিস ভেঙে দুটো জিনিস হয়ে গেল। বাট যৌন জননে গ্যামেট বলে একটা জিনিস আছে, ছেলেদের গ্যামেট তৈরি হচ্ছে, মেয়েদের গ্যামেট তৈরি হচ্ছে। অযৌন জননে যে কোষ বিভাজনটা আমরা দেখলাম, অর্থাৎ একটা থেকে দুটো তৈরি হলো, সেম জিনিস তৈরি হলো। তো সেম জিনিস কোন কোষ বিভাজনে তৈরি হয়? সমবিভাজন আমরা বলি বা মাইটোসিস বলি। তার মানে এখানে মাইটোসিসটাই হচ্ছে মেন কোষ বিভাজন, যেটা আমরা অযৌন জননে দেখতে পাই। যৌন জননে যেহেতু গ্যামেট তৈরি করতে হয়, গ্যামেট তৈরি হয় মানে এই যে ছেলেদের শরীরে শুক্রাণু তৈরি হয় বা মেয়েদের শরীরে ডিম্বাণু তৈরি হয়, এই শুক্রাণু এবং ডিম্বাণু এরা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। নর্মালি আমাদের শরীরে সমস্ত ডিপ্লয়েড কোষ থাকে, এবং সেখান থেকে যখন গ্যামেট তৈরি হয় সেটা হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। তো ডিপ্লয়েড থেকে যখন হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে, মানে বুঝতেই পারছিস ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে সেখানে মেনলি কোন কোষ বিভাজনটা কাজ করে? অবভিয়াসলি মিওসিস কাজ করে। কিন্তু আমি তার মানে এইটা বলছি না যে যৌন জননে মাইটোসিস থাকে না, মিওসিস মেন, তবে মাইটোসিসও ইনভলভ থাকতে পারে যৌন জননের মধ্যে, তবে মিওসিস হচ্ছে মেন প্রকৃতি। অর্থাৎ যে বাচ্চাটা তৈরি হচ্ছে সেটা আমি বললাম, এখানে যে পেরেন্ট এবং যে অপত্য এরা সেম হয়, এরা সেম হয়। পেরেন্ট এবং অপত্যের মধ্যে কোনো পার্থক্য নেই, দে আর এক্স্যাক্টলি সেম। বাট এখানে প্যারেন্ট এবং অপত্য এরা এক নয়, কারণ এখানে আমরা ডিফারেন্স দেখতে পাই, অর্থাৎ এখানে আমরা প্রকরণ দেখতে পাই, পার্থক্য এখানে আসে, এবং সেই জন্যেই যৌন জনন এত অ্যাডভান্স। কারণ পার্থক্য আসলেই তো আমাদের বৃদ্ধি হবে, আমাদের গ্রোথ হবে। মানে সবাই যদি একরকম হতো তাহলে তো আমাদের মানুষের বুদ্ধি কোনোদিন বাড়তো না। আজকে আদিম মানুষ থেকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি কেন? আজকে একটা মানুষ আগুন জ্বালাতে জানতো না, সেইখানে আজকে মানুষ এআই নিয়ে কথা বলছে কেন? তার কারণ যৌন জনন হয়েছে তাই। কারণ যত যৌন জনন হতে থেকেছে তত যে বাচ্চা তৈরি হয়েছে তাদের মধ্যে পার্থক্য এসছে। সেই পার্থক্য কখনো কখনো হয়তো খারাপের জন্য এসছে, কিন্তু অনেক ক্ষেত্রে ভালোর জন্য এসছে, এবং সেই জন্যেই মানুষ আজকে এতটা অ্যাডভান্সড হয়ে গেছে। যদি এটা অযৌন জননের মাধ্যমে মানুষ তৈরি হতো তাহলে কিন্তু মানুষের কোনো ডেভেলপমেন্ট হতো। যেরকম ব্যাকটেরিয়া কিংবা অ্যামিবা, এদের অযৌন জনন হয়। তাই আজও অ্যামিবা, আজ থেকে 1 লক্ষ বছর আগে অ্যামিবার যা অবস্থা ছিল আজও অ্যামিবার তাই অবস্থা, অ্যামিবার মধ্যে কোনো পার্থক্য আসেনি। কিন্তু মানুষ এই জায়গায় পৌঁছে গেছে মাত্র গত 1 লাখ 2 লাখ বছরের মধ্যে। এবং তুই যদি সংখ্যার কথাও বলিস তাহলে অবভিয়াসলি অযৌন জননে কি হচ্ছে, 1টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, অর্থাৎ প্রচুর অপত্য তৈরি হচ্ছে। অর্থাৎ সংখ্যা কিন্তু অযৌন জননে অনেক তাড়াতাড়ি এবং অনেক বেশি তৈরি হয় যৌন জননে স্বাভাবিকভাবে। একটা মানুষের থেকে কটা বাচ্চা তৈরি হয় স্বাভাবিকভাবে, এটা অনেক সংখ্যাটা অনেক এখানে কম থাকে, অনেক সংখ্যা কম থাকে। এবং যেরকম বললাম যে অযৌন জননে লিঙ্গর তো কোনো ব্যাপারই নেই, অর্থাৎ যে তৈরি হচ্ছে তার লিঙ্গ যা, তার পেরেন্টের লিঙ্গ সে, মানে লিঙ্গ কনসেপ্টটাই অযৌন জননের মধ্যে নেই। বাট যৌন জননে লিঙ্গ ডিফারেন্স হতে পারে, মানে
স্বাভাবিকভাবে অন্য লিঙ্গ মানে লিঙ্গ আলাদা আলাদা আসতে পারে, ছেলে আসতে পারে, মেয়ে আসতে পারে, অনেক সময় তৃতীয় লিঙ্গ আছে, যাই হোক সেই কথায় যাচ্ছি না। তো এই হচ্ছে অযৌন এবং যৌন জননের মধ্যে পার্থক্য। খুব স্বাভাবিকভাবে বললে অযৌন জনন ইজ ভেরি সিম্পল, খুব সহজ সরল একটা পদ্ধতি, আর সেখানে যৌন জনন অনেক কমপ্লেক্স পদ্ধতি। অযৌন জনন মানে একটা জীব থেকে কিছু একটা ভেঙে গিয়ে নতুন জীব তৈরি হয়ে গেল, একটা জীব দুভাগে ভাগ হয়ে গেল, নতুন জীব তৈরি হয়ে গেল, অযৌন জনন। বাট যৌন জনন কমপ্লেক্স ব্যাপার, স্পার্ম তৈরি হবে, ওভাম তৈরি হবে, মিলন হবে, নতুন বাচ্চা তৈরি হবে, এবং অযৌন জননে যে বাচ্চা তৈরি হচ্ছে সে এক্স্যাক্টলি সেম, অর্থাৎ তাদের দাদু 1,00,000 বছর আগে অ্যামিবা যেরকম ছিল আজও অ্যামিবা সেরকম, অ্যামিবার কোনো পার্থক্য হয়নি। বাট মানুষ 1,00,000 বছর আগে যেরকম দেখতে ছিল, মানুষের বুদ্ধি 1,00,000 বছর আগে যেরকম ছিল, আজকে মানুষের বুদ্ধি সেরকম নেই, কারণ মানুষের যৌন জনন হয়েছে, এবং যত নতুন নতুন অপত্য তৈরি হয়েছে তাদের মধ্যে ডিফারেন্স এসছে, পার্থক্য এসছে। বাট যেরকম বললাম, তোদের জন্য খারাপ খবর যে আমাদের অযৌন জননটাই তোদের সিলেবাসে রয়েছে। তো বিভিন্ন যে অযৌন জনন রয়েছে সেগুলো যদি আমরা এক একটা করে দেখি, তাহলে সব থেকে সিম্পল হচ্ছে এই যে বললাম অ্যামিবা। অ্যামিবার দ্বিবিভাজন হয়, এটাকে আমরা বাইনারি ফিশন বলি। দ্বিবিভাজন অর্থাৎ প্রথম যে টাইপের অযৌন জনন সেটাকে আমরা বলি বিভাজন। বিভাজন মানে একটা জীব রয়েছে, সিম্পল দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটো জীব হয়ে গেল, কিংবা একটা জীব রয়েছে এইটার অনেকগুলো ভাগ হয়ে গিয়ে এখান থেকে অনেকগুলো জিনিস তৈরি হলো, তাহলে এটাকে আমরা বলি, যেটা দুটো হয় সেটা হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, আর যেখানে অনেকগুলো হয় সেটা মাল্টিপল ফিশন বা বহু বিভাজন। তোদেরকে দুটো উদাহরণই একটা একটা করে জানতে হবে। যেরকম তোরা দেখতে পাচ্ছিস যে অ্যামিবার মধ্যে দ্বিবিভাজন হয়, একটা অ্যামিবা ভেঙে গিয়ে দুটো অ্যামিবা তৈরি হলো, তাহলে অ্যামিবার দ্বিবিভাজন হয়। আর বহু বিভাজন হয় প্লাজমোডিয়াম বলে একটা প্রোটোজোয়া রয়েছে, প্লাজমোডিয়াম যেটা ম্যালেরিয়া করে, সেই প্লাজমোডিয়াম বলে যে প্রোটোজোয়াটা রয়েছে তাদের এরকম বহু বিভাজনে একটা প্লাজমোডিয়াম ভেঙে গিয়ে মাল্টিপল প্লাজমোডিয়ামের বিভিন্ন দশা তৈরি হচ্ছে। তো যাই হোক, তার মানে বিভাজন, প্রথম অযৌন জনন হচ্ছে বিভাজন, যেখানে জাস্ট ভেঙে গিয়ে নতুন জীব তৈরি হচ্ছে। যদি একটা ভেঙে দুটো তৈরি হয় সেটাকে আমরা দ্বিবিভাজন বলি, উদাহরণ হচ্ছে অ্যামিবা। আর যদি একটা ভেঙে 10টা তৈরি হয় তাকে আমরা বহু বিভাজন বলি, উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম। দ্বিতীয় যে টাইপটা দেখ সেটাকে বলি আমরা কোরকোদ্গম। কোরকোদ্গম মানে হচ্ছে বাডিং অর্থাৎ যেখানে একটা কোরক তৈরি হচ্ছে, কোরক বা বাড তৈরি হচ্ছে। যেরকম এখানে তুই দেখতে পাচ্ছিস যে এখানে ইস্টের কথা বলা হয়েছে, দেখ ইস্টের এখানে একটা এরকম বাড তৈরি হচ্ছে, বাড একটা গুটির মতো একটা জিনিস তৈরি হচ্ছে, গুটি একটা বাডের মতো একটা জিনিস তৈরি হচ্ছে, এবং বাডটা খুলে বেরিয়ে যাচ্ছে এবং সেই বাড থেকে নতুন নতুন ইস্ট তৈরি হচ্ছে। একই রকম ভাবে আমরা যদি হাইড্রা দেখি, তাহলে হাইড্রার এখানে দেখ এরকম একটা গুটি তৈরি হচ্ছে, একটা বাড তৈরি হয়েছে, এবং বাড থেকে আলটিমেটলি নতুন হাইড্রা তৈরি হলো। তাহলে কোরকোদ্গম বা বাডিং তার দুটো এক্সাম্পল আমরা দেখলাম, একটা হচ্ছে ইস্টের মধ্যে দেখতে পাওয়া যায় এবং একটা হচ্ছে হাইড্রার মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম অযৌন জনন ছিল বিভাজন, দ্বিবিভাজন অ্যামিবা, বহু বিভাজন প্লাজমোডিয়াম। তারপরে আমরা কি দেখলাম, কোরক তৈরি হচ্ছে, বাড তৈরি হচ্ছে, তারপরে বাড থেকে নতুন জীবের সৃষ্টি হচ্ছে, উদাহরণ ইস্ট এবং হাইড্রা। এরপরে আমরা 3 নম্বর যাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পোর তৈরি, অর্থাৎ স্পোর তৈরি হয়। সেখানে আমরা কি দেখছি যে বিভিন্ন জীবের মধ্যে রেণুস্থলী বলে একটা জিনিস তৈরি হয়। রেণুস্থলী মানে কি? থলি মানে থলি, তার মধ্যে কি আছে? রেণু রয়েছে, অর্থাৎ রেণুর থলি। রেণু জিনিসটা কি তোরা এখন এত বেশি ডিটেলসে গিয়ে আর পরীক্ষার আগে বুঝে লাভ নেই। মোট কথা হচ্ছে রেণুটাকে তুই ওই টাইপ অফ কোরক বার্ড টাইপের একটা জিনিস ভাবতে পারিস। যেরকম দেখলি হাইড্রার গায়ের বার্ড তৈরি হচ্ছে, সেখান থেকে নতুন জীবের সৃষ্টি হচ্ছে, এখানেও ওরকম টাইপের একটা জিনিস তৈরি হয় যেটাকে আমরা রেণু বলি, যেটা এই স্পোরেঞ্জিয়ামের মধ্যে থাকে, এবং এইখানে এই রেণু তৈরি হয় এবং সেই রেণু থেকে নতুন জীবের সৃষ্টি হয়। অর্থাৎ এরকম রেণু তৈরি হয়, সেই রেণুগুলো পড়ে এবং সেই রেণু থেকে নতুন জীবের সৃষ্টি হয়, এবং সেটা মস, ফার্ন এবং ছত্রাকের মধ্যে এই রেণুগুলো দেখতে পাওয়া যায়। এবার রেণুর অনেক রকমের টাইপ রয়েছে, বিভিন্ন ধরনের রেণু হয়, এক একটা রেণু এক এক রকম ভাবে কাজ করে, এক একটা রেণুর এক এক রকম ক্ষমতা রয়েছে। এরকম প্রচুর রেণু রয়েছে, জাইগোস্পোর রয়েছে, উস্পোর রয়েছে, ঠিক আছে, ব্যাসিডিওস্পোর রয়েছে। তো এরকম প্রচুর টাইপের রেণু রয়েছে। তো এইটাকে আমরা রেণু বা স্পোর বলি। তাহলে এইটার মাধ্যমেও নতুন জীবের সৃষ্টি হয়, যেটা মেইনলি মস,
ফার্ন এবং ছত্রাকের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে তিন রকম এখনো অবধি অযৌন জননের কথা আমরা পড়লাম। প্রথমটা বিভাজন, বহু, অ্যামিবা, প্লাজমোডিয়াম। তারপরে আমরা পড়লাম কোরকোদ্গম, অর্থাৎ বার্ড তৈরি হয় এবং বার্ড থেকে নতুন জীব, ইস্ট এবং হাইড্রা। তারপরে আমরা পড়লাম যে রেণু তৈরি হয় এবং সেই রেণুগুলো ফেটে বেরিয়ে পড়ে এবং সেই রেণু থেকে নতুন জীবের সৃষ্টি হয়, যেটা মস, ফার্ন এবং ছত্রাকের মধ্যে দেখতে পাওয়া যায়। এর পরের টাইপের জনন যেটা, সেটা খুব সিম্পল, সেটাকে আমরা বলি খণ্ডীভবন, ফ্র্যাগমেন্টেশন ইংরেজিতে বলা হয়, ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন। এখানে কিছুই না, এটা স্পাইরোগাইরার মধ্যে এটা দেখতে পাওয়া যায়, স্পাইরোগাইরার মধ্যে দেখতে পাওয়া যায়। এটা স্পাইরোগাইরা এরকম যাচ্ছিল, এটা ধর একটা স্পাইরোগাইরা, এটা যাচ্ছিল জলের মধ্যে দিয়ে। স্পাইরোগাইরা যেতে গিয়ে জলের কারেন্টে স্পাইরোভাইরা দুভাগে ভাগ হয়ে গেল, ব্যাস। এইটা থেকে এবার নতুন, এইটা যেই দুভাগে ভাগ হয়ে গেল, এইটা একটা জীব হয়ে গেল, এটা একটা জীব হয়ে গেল। এইটা এবার মানে এটা এবার আলটিমেটলি এটা একটু বৃদ্ধি হয়ে এটা আগের সাইজে চলে গেল। অর্থাৎ খণ্ড হলো, খণ্ড হলো, মানে এটা টাইপ অফ বাইনারি ফিশন, বাট এখানে একটা জলের স্রোতের জন্য ওটা ভেঙে যাচ্ছে। ওখানে যেরকম বাইনারি ফিশন মানে কি একটা কোষ বিভাজন টাইপের হচ্ছিল, যে একটা ভেঙে দুটো হচ্ছে, এটাও টাইপ অফ বাইনারি ফিশন, বাট এখানে একটা খণ্ডীভবন হচ্ছে, যার জন্য দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে নতুন জীবের সৃষ্টি হচ্ছে। তাই এটাকে আমরা ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন বলি। এটা স্পাইরোগাইরার মধ্যে দেখতে পাওয়া যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা অনেক সময় তোরা টিকটিকির মধ্যে দেখতে পাস, যে টিকটিকির লেজ পড়ে যায়, তারপরে টিকটিকির আবার নতুন লেজ গজিয়ে যায়। এই কনসেপ্টটাকে আমরা বলি পুনরুৎপাদন, অর্থাৎ রিজেনারেশন। ব্যাপারটা কি? এটাকে আমরা বলি রিজেনারেশন। ব্যাপারটা কি? ধর এটা একটা জীব রয়েছে, ধর এরকম একটা জীব রয়েছে, এটা একটা জীব। এবার কি হলো, ধরে নিলাম এটা আমি দুভাগ করে দিলাম, একে আমি কেটে দুভাগ করে দিলাম, একটা এরকম একটা ভাগ করে দিলাম আর একটা এরকম ভাগ করে দিলাম, দুটো ভাগ হয়ে গেল। এই যে দুটো ভাগ হয়ে গেল, মানে ধর এটাকে আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে এইটা একটা ভাগ হয়ে গেল আর বাকিটা এরকম, এই ভাগটা এরকম রয়ে গেল। এইবার কি হবে, এই ভাগটা এই জিনিসটাকে গজিয়ে নেবে, গজিয়ে নিয়ে এটা একটা জীব হয়ে যাবে, আর এই ভাগটা এই জিনিসটাকে গজিয়ে নিয়ে এটা একটা জীব হয়ে যাবে। অর্থাৎ আমি যেই কেটে দিলাম, তাহলে যে পার্টটা বাদ পড়লো সেই পার্টটাকে ওরা নতুন করে তৈরি করে নিয়ে দুটো আলাদা আলাদা জীব হয়ে গেল। এইটা রিজেনারেশন বা পুনরুৎপাদন বলে। অর্থাৎ ওরা আবার উৎপাদন করে নেয় যে জায়গাটা বাদ গেছে। এবং এইটা দেখতে পাওয়া যায় প্ল্যানেরিয়া বলে একটা জীবের মধ্যে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যানিমেল, এটা যেখানে টিনিয়াসোলিয়াম যে গ্রুপের মধ্যে পড়ে, অর্থাৎ প্ল্যাটিহেলমিন, ফিতাকৃমি, এরা তাদের মধ্যেই পড়ে, প্ল্যানেরিয়া। তো প্ল্যানেরিয়ার মধ্যে এই রিজেনারেশন দেখতে পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে যে বিভিন্ন অযৌন জননগুলো তোদেরকে জানতে হবে। কুইকলি সামারি করলে, বিভাজন, যেখানে কোষ বিভাজন হচ্ছে এবং কোষ বিভাজনের ফলে নতুন জীবের তৈরি হচ্ছে, সেটা দ্বিবিভাজন হতে পারে, যেরকম অ্যামিবা, বহু বিভাজন হতে পারে প্লাজমোডিয়াম। একটা হচ্ছে কোরক তৈরি হচ্ছে, বার্ড তৈরি হচ্ছে এবং সেই বার্ড থেকে নতুন জীবের সৃষ্টি হচ্ছে, উদাহরণ ইস্ট এবং হাইড্রা। কিংবা স্পোর তৈরি হচ্ছে, রেণু তৈরি হচ্ছে এবং সেইখান থেকে নতুন জীবের তৈরি হচ্ছে, মস, ফার্ন এবং ছত্রাক। জলের স্রোতে স্পাইরোভাইরার খণ্ডীভবন হলো এবং সেই খণ্ড থেকে নতুন জীবের সৃষ্টি হলো। সো দ্যাট ইজ খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন, যেটা স্পাইরোভাইরার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, রিজেনারেশন বা পুনরুৎপাদন, যেখানে একটা জীবকে আমি যদি দুভাগ করে দিই, তাহলে বাকি ভাগটা নতুন করে গজিয়ে নতুন দুটো জীবের সৃষ্টি হচ্ছে, যেটা প্ল্যানেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এই টাইপের জননগুলো আমরা পড়ে ফেললাম। এরপরে আমরা যে টাইপের জননে আসবো, আমরা মেইনলি বললাম যে দু রকম জনন হয়, অযৌন জনন এবং যৌন জনন, এবং তাদের পার্থক্য আমাদেরকে পড়তে হয়, সেটা আমরা পড়েছি। কিন্তু আর একটা টাইপের স্পেশাল টাইপের জনন আছে, যেটার কথা আমরা জাস্ট একটু ব্রিফ ওভারভিউ নেব। সেটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন কথাটার মানে হচ্ছে যখন কোনো একটা অঙ্গকে ব্যবহার করে নতুন জীবের সৃষ্টি হয়। মানে আমি যদি মানুষের ক্ষেত্রে এটা হয় না, বাট আমি যদি উদাহরণ দিই, মানে যদি এরকম হতো যে মানুষের একটা হাত, মানে হাত দিয়ে আমি নতুন একটা জীবের সৃষ্টি করছি, আর একটা মানুষ তৈরি করছি, তাহলে আমি বলতাম মানুষের অঙ্গজ জনন দেখতে পাওয়া যায়। বাট মানুষের অঙ্গজ জনন হয় না, মেনলি গাছেদের হয়। মানে কি, মানে গাছেদের বিভিন্ন অঙ্গকে ব্যবহার করে আমরা নতুন জীবের সৃষ্টি করবো। অর্থাৎ গাছের মূলকে ব্যবহার করে, গাছের কাণ্ডকে ব্যবহার করে, গাছের পাতাকে ব্যবহার করে।
আমরা অঙ্গজ জনন করব। সেটা আমরা ন্যাচারালি অনেক ক্ষেত্রে হয়, মানে অনেক গাছের মূল থেকে নতুন গাছ তৈরি হয়, অনেক গাছের পাতা থেকে নতুন গাছ তৈরি হয়। পাথরকুচি ধরে পড়েছিস, পাথরকুচি গাছের পাতা থেকে নতুন গাছ তৈরি হয়, অনেক গাছের কাণ্ড থেকে নতুন গাছ তৈরি হয়। তাহলে এগুলো নর্মালি হয়। কিংবা আমরা বাধ্য করতে পারি, আমরা 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 মানে মানুষ এমন কিছু কায়দা করতে পারে, এমন কিছু বিজ্ঞানসম্মত জিনিস করতে পারে, যেখানে আমরা একটা মূল থেকে একটা গাছ তৈরি করলাম, একটা কাণ্ড থেকে একটা গাছ তৈরি করলাম, একটা পাতা থেকে গাছ তৈরি করলাম। তো মানুষও সেটা করতে পারে। সেই জন্য আমি বললাম এই যে অঙ্গজ জনন যেটা রয়েছে, অর্থাৎ অঙ্গকে ব্যবহার করে নতুন জীবের সৃষ্টি, সেটা অনেক সময় ন্যাচারালি পাওয়া যায়, অনেক প্রাকৃতিক অনেক গাছের মূল থেকে নতুন গাছ, কাণ্ড থেকে নতুন গাছ, পাতা থেকে নতুন গাছ তৈরি হয়। যেরকম বললাম পাথরকুচি গাছের পাতা থেকে নতুন গাছ তৈরি হয়। আবার আমি কৃত্রিম ভাবে, মানে আমি বাধ্য করতে পারি যে অঙ্গকে ব্যবহার করে নতুন গাছ তৈরি করতে। তার মধ্যে বেশ কিছু টাইপ রয়েছে, যেরকম কাটিং, গ্রাফটিং এবং মাইক্রো প্রোপাগেশন। তোদের এই তিনটে সিলেবাসে রয়েছে, তিনটে তোদেরকে পড়তে হবে। কাটিং, গ্রাফটিং এবং মাইক্রো প্রোপাগেশন, এই তিনটে জিনিস তোদেরকে পড়তে হবে। তো আমরা প্রথমে এইটা দেখি যে প্রাকৃতিক উপায় কি। তো মিষ্টি আলু, তাহলে এইটা হচ্ছে প্রাকৃতিক উপায়, যেটা বললাম যে 3 রকম হয়। মূল, তাহলে মূলকে ব্যবহার করে এই দেখতেই পাচ্ছিস, মূলকে ব্যবহার করে নতুন গাছ তৈরি, যেটা একটা মূল, এবং সেই মূল থেকে নতুন গাছ তৈরি হচ্ছে, যার এক্সাম্পল হচ্ছে মিষ্টি আলু, রাঙা আলু যেটা, সেখানে রাঙা আলু এইভাবেই এই জিনিসটা হয়। রাঙা আলুর ক্ষেত্রে মূল থেকে নতুন গাছের তৈরি হয়। কাণ্ডর ক্ষেত্রে কচুরিপানা, কাণ্ডর ক্ষেত্রে আমরা দেখতে পাই যেরকম কচুরিপানা যেটা জলের মধ্যে রয়েছে, তার যে এই যে বিভিন্ন কাণ্ডটা যেটা রয়েছে, সেখান থেকে নতুন গাছের সৃষ্টি হয়। এবং এইটাকে বলা হয়, এই যে কাণ্ডটাকে বলা হয় খর্বধাবক। এটাকে মাথায় রেখে দিস এই টার্মটাকে। তো খর্বধাবক বলা হয়। তো কচুরিপানা, যেখানে এটা হচ্ছে কাণ্ড থেকে নতুন গাছের তৈরি হয়, এবং উদাহরণ কি কচুরিপানা। তাহলে মূলের থ্রুতে গাছ তৈরি হচ্ছে, মানে মূলকে অঙ্গ হিসাবে ব্যবহার করে গাছ তৈরি হচ্ছে। ন্যাচারালি হচ্ছে, প্রাকৃতিকভাবে হচ্ছে, মানে সেটা হচ্ছে রাঙা আলু। এবং কাণ্ডকে ইউজ করে নতুন গাছ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কচুরিপানা। এবং পাতাকে ব্যবহার করে হচ্ছে, যেটা তোরা অলরেডি জানিস, পাথরকুচি। তো পাথরকুচির মধ্যে পত্রমুকুল দেখতে পাওয়া যায়, যেখানে পাতাকে ব্যবহার করে নতুন গাছের সৃষ্টি হয়। তাহলে এগুলো সব প্রাকৃতিক উপায়। মূল, রাঙা আলু, কাণ্ড মানে খর্বধাবক যেটা আমি বললাম যে কচুরিপানা, এবং পাথরকুচির হচ্ছে পাতা। এইবার আমি যদি মানে জোর করে বাধ্য, মানে আমি করছি, তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথম যে জিনিসটা করতে পারি, যেটাকে আমরা কাটিং বলি। কাটিং এর বাংলা হচ্ছে শাখা কলম। অর্থাৎ আমরা গাছের কোনো একটা অংশ নেব, একটা অঙ্গ নেব, সেটা কাণ্ড হতে পারে, সেটা মূল হতে পারে, সেটা পাতা হতে পারে। কাণ্ড কিংবা মূল কিংবা পাতা, তাকে আমরা মাটির মধ্যে রাখবো, এবং মাটির মধ্যে রেখে সেখানে আমরা যে সমস্ত উদ্ভিদ হরমোনগুলো রয়েছে, মানে যে সমস্ত অক্সিন টক্সিন যেগুলো পাওয়া যায়, ইন্ডোল, বিউটারিক অ্যাসিড বা NAA, এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা সেই মূল, কাণ্ড, পাতা থেকে নতুন গাছের সৃষ্টি করব। অর্থাৎ আমরা মূল, কাণ্ড, পাতা কালেক্ট করব, গাছের মূল, কাণ্ড, পাতাকে কালেক্ট করব, এবং সেটাকে কালেক্ট করে সেখানে আমরা অক্সিন টক্সিন দিয়ে আমরা সেখান থেকে নতুন গাছের সৃষ্টি করব। তো কাণ্ডের শাখা কলম হিসাবে আমরা গোলাপ ব্যবহার করি, মূলের শাখা কলম করে আমরা কমলা লেবু করতে পারি, এবং পাতার শাখা কলম করে পাথরকুচি করতে পারি। মানে ওটা নর্মালিও করতে পারি, আমরা চাইলে এমনিও করতে পারি, মানে পাতা রেখে দিলে সেখান থেকে নতুন গাছের সৃষ্টি হবে। তাহলে এইগুলো করে, এটা হচ্ছে শাখা কলম বা কাটিং। এরপরে দ্বিতীয় যে উপায়টা রয়েছে, যেখানে আমরা গাছের অঙ্গকে ব্যবহার করে নতুন গাছ তৈরি করতে চাই, সেটা আরেকটু অ্যাডভান্স। সেখানে আমরা কি করি? সেখানে আমরা সেই জিনিসটাকে বলা হয় গ্রাফটিং, যার বাংলা হচ্ছে জোড় কলম। দেখ, জোড় মানে কি? জোড় মানে 2, তাই না? জোড়া মানে 2। তাহলে জোড় কলমে দুজনকে নিই আমরা, একটা গাছের মূলকে নিই আর একটা গাছের কাণ্ডকে নিই, ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু আমরা দ্বিবীজপত্রী গাছের ক্ষেত্রেই করি। দ্বিবীজপত্রী গাছ এবং এই মূল এবং কাণ্ড, এই দুজনকে আমরা চেঁচে
এই দুটো গাছ মানে দুটো যে মূলের পার্ট এবং কাণ্ডের পার্ট সেই দুটোকে আমরা ভালো করে জুড়ে দিই, যাতে এদের ক্যাম্বিয়ামগুলো একে অপরের সঙ্গে ভালো করে অ্যাটাচ থাকে। আমার এটাই উদ্দেশ্য। আমার উদ্দেশ্য এটাই যে এই যে যেটার মূল নিয়েছি তার এখানে যে ক্যাম্বিয়ামটা রয়েছে এবং যেটা কাণ্ডের অংশ নিয়েছি তার যে ক্যাম্বিয়ামটা রয়েছে সেই ক্যাম্বিয়াম যেন একে অপরের সংস্পর্শে আসে এবং তারপরে আমরা এটাকে ভালো করে বেঁধে দিয়ে এখানে পরিচর্যা করি এবং এখান থেকে নতুন গাছের সৃষ্টি হয়। তো আমরা যেটার মূলটা ব্যবহার করি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা স্টক বলি, এবং যেটার কাণ্ডটা ব্যবহার করি সেটাকে আমরা সিয়ন বলি। তাহলে সিয়ন এবং স্টক এই দুটোকে জুড়ে ক্যাম্বিয়ামগুলোকে ভালো করে অ্যাটাচ করে আমরা ওটাকে বেঁধে দিই এবং সেখান থেকে নতুন গাছের সৃষ্টি হয়। এটাকে জোড় কলম বা গ্রাফটিং বলে। দেখ, শাখা কলম আর জোড় কলম লোকে গুলিয়ে ফেলে, কিন্তু গোলানোর ব্যাপার নেই। জোড় কলম, জোড় মানে দুই, তার মানে যেখানে দুজন রয়েছে সেটা জোড় কলম, এবং দুজন যখনই আসবে তোর মাথায় চলে আসবে নিচে একজনের মূল যেটাকে আমরা স্টক বলি, ওপরে একটা গাছের কাণ্ড যেটাকে আমরা সিয়ন বলি। দুটোর ক্যাম্বিয়ামকে জুড়বো, বাঁধবো, সেখান থেকে নতুন গাছের সৃষ্টি হবে, সেটা হচ্ছে আমার জোড় কলম। এরপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশনেও আমরা একই রকম জিনিস করি, অর্থাৎ এখানে আমরা কি করি, যে কোনো একটা অংশ মানে গাছের যে কোনো একটা অংশ, সেটা কাণ্ডের কোনো একটা অংশ হতে পারে, মূলের কোনো একটা অংশ হতে পারে, আমরা কোনো একটা গাছের কোনো একটা অংশ নিই, গাছের অঙ্গের কোনো একটা অংশ নিই। সেই জন্যই তো এটা অঙ্গজ জনন, যখন অঙ্গকে ব্যবহার করে আমরা জনন করছি। তাহলে গাছের কোনো একটা আমরা অংশ নিই, আমরা যে কোনো একটা গাছের একটা অংশ নিই। এই যে অংশটাকে আমরা নিই এটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট, এইটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। এইবার এই এক্সপ্ল্যান্টটাকে আমরা ল্যাবরেটরির মধ্যে এই এক্সপ্ল্যান্ট থেকে আমরা নতুন গাছের সৃষ্টি করি। অর্থাৎ এই যে এক্সপ্ল্যান্টটা নিলাম এর মধ্যে যে গাছের কোষগুলো রয়েছে সেই কোষগুলোর কোষ বিভাজন করাতে করাতে আমরা নতুন গাছের সৃষ্টি করি। অর্থাৎ এই এক্সপ্ল্যান্টের উপর আমরা বিভিন্ন রকম অক্সিন, সাইটোকাইনিন বা অন্যান্য যে খাবার টাবার রয়েছে, কার্বন টার্বন, যা যা দরকার, কার্বন সোর্স, এগুলো সব আমরা দেব। আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচার, পিএইচ এগুলোকে মেনটেন করব এবং এই এক্সপ্ল্যান্ট থেকে আলটিমেটলি প্রথমে ক্যালাস তৈরি হবে, মানে কোষ বিভাজনে প্রথমে ক্যালাস তৈরি হবে, সেই ক্যালাস থেকে এমব্রয়েড তৈরি হবে, সেইখান থেকে প্ল্যান্টলেট তৈরি হবে, মানে ছোট গাছ, মানে অপরিণত গাছ, এবং সেখান থেকে আলটিমেটলি পরিণত গাছ তৈরি হবে। টিস্যু মানে মাইক্রো প্রপাগেশনের অ্যাডভান্টেজ কি, এটার সাহায্যে আমরা বহু গাছ একসঙ্গে তৈরি করতে পারি। ধর একটা গাছ যেটা প্রায় পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পথে, এরকমও যদি কোনো গাছ থাকে, তাহলে সেই গাছ ধর আর মাত্র পৃথিবীতে 100-200ই পড়ে রয়েছে বা একটা পড়ে রয়েছে, একটা গাছ যদি পড়ে থাকে সেই গাছের একটা অংশকে আমি নেব, যেটাকে আমি এক্সপ্ল্যান্ট বলছি, এবং সেই গাছকে ল্যাবরেটরির মধ্যে অক্সিন, সাইটোকাইনিন, কার্বন, একটা নির্দিষ্ট টেম্পারেচার, পিএইচ এগুলোকে সব মেনটেন করে সেই কোষ থেকে ওই গাছের 1 লাখ, 2 লাখ, 3 লাখ কপি আমি তৈরি করব। অর্থাৎ প্রচুর গাছ আমি তৈরি করব এই মাইক্রো প্রপাগেশন করে। তো প্রথমে মানে এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস তৈরি হয়, ক্যালাস থেকে এমব্রয়েড, এবং সেখান থেকে ছোট গাছ প্ল্যান্টলেট বলি, এবং সেখান থেকে আলটিমেটলি পরিণত গাছ তৈরি হয়। তো এইটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ। বাট মাইক্রো প্রপাগেশন যেটা আমি অ্যাডভান্টেজ বললাম, যে মাইক্রো প্রপাগেশন আমি করছি কেন, একটা হচ্ছে আমি তো 1 নম্বর হচ্ছে প্রচুর গাছ আমি কম সময় তৈরি করতে পারি। 2 নম্বর হচ্ছে ধর আমি চাইছি যে কোনো একটা গাছকে, এমন গাছ তৈরি করব যে গাছের মধ্যে কোনো রোগ নেই, অর্থাৎ ডিজিজ ফ্রি প্ল্যান্ট তৈরি করতে চাইছি, অর্থাৎ রোগবিহীন কোনো একটা গাছ আমি তৈরি করতে চাইছি, ডিজিজ ফ্রি প্ল্যান্ট। তাহলে আমি কি করব, তাহলে আমি এক্সপ্ল্যান্ট হিসাবে এমন একটা কোষ নেব যার মধ্যে কোনো রকম রোগ নেই। তাহলে সেটা যদি নিই তাহলে তার থেকে যত গাছ তৈরি হবে তারাও রোগবিহীন হবে। অর্থাৎ এক্সপ্ল্যান্টকে আমি যদি ডিজিজ ফ্রি বা ভাইরাস ফ্রি নিতে পারি, যে যার মধ্যে কোনো ভাইরাস নেই, তাহলে সেখান থেকে যত গাছ তৈরি হবে তারাও সমস্ত ভাইরাস ফ্রি প্ল্যান্ট তৈরি হবে। এবং সেক্ষেত্রে এক্সপ্ল্যান্ট হিসেবে আমরা কাকে ব্যবহার করি যদি বলিস, তাহলে এক্সপ্ল্যান্ট হিসেবে তখন আমরা ভাজক কলাকে ইউজ করি।
আমরা গাছের যে কোনো অংশ নিতে পারি, বাট ভাজক কলা অ্যাকচুয়ালি, অগ্রস্থ ভাজক কলা যেটা এপিকাল মেরিস্টেম, এই অগ্রস্থ ভাজক কলা এপিকাল মেরিস্টেমের মধ্যে একে কোনো রকম ভাইরাস অ্যাটাক করতে পারে না। তাই আমি যদি এপিকাল মেরিস্টেম অগ্রস্থ ভাজক কলাকে এক্সপ্ল্যান্ট হিসাবে ব্যবহার করে সেখান থেকে গাছের তৈরি করি, তাহলে সমস্ত গাছগুলো ভাইরাস ফ্রি হবে। অর্থাৎ মাইক্রো প্রোপাগেশনের সাহায্যে আমরা খুব কম সময়ে অনেক গাছ তৈরি করতে পারি। যে গাছ বিলুপ্ত প্রায় হতে চলেছে তাকে আমরা বাঁচাতে পারি নতুন গাছ তৈরি করে। এবং আমরা দ্বিতীয় আর একটা যেটা করতে পারি, যে আমরা ডিজিজ ফ্রি প্ল্যান্ট বা ভাইরাস ফ্রি প্ল্যান্ট তৈরি করতে পারি। মাইক্রো প্রোপাগেশনে এই যে দেখতে পেলি তোরা, যে অ্যাকচুয়ালি গাছের একটা অংশ থেকে, একটা সামান্য অংশ আমরা নিচ্ছি গাছের, যেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলছি, এইখান থেকে আলটিমেটলি গোটা একটা গাছ তৈরি হচ্ছে। এই যে একটা বিপুল ক্ষমতা, যে একটা সামান্য জিনিস থেকে গোটা যে গাছ তৈরি হয়ে গেল, এই যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলা হয় টোটিপোটেন্সি। এই ক্ষমতাটাকে বলা হয় টোটিপোটেন্সি। কিন্তু একটা জিনিস খেয়াল করলি, যে আমি এই একটা এক্সপ্ল্যান্ট থেকে যদি 1,00,000 গাছও তৈরি করি, তাদের মধ্যে যে জিন সেটা সেম হবে। তার কারণ প্রত্যেকে তো একই এক্সপ্ল্যান্ট থেকে তৈরি হয়েছে। তাই এই যে 1,00,000 গাছ তৈরি হবে, তাদের মধ্যে কিন্তু কোনো প্রকরণ থাকবে না, তারা সবাই সেম গাছ তৈরি হবে, এদের সবার জিন সেম হবে, কারণ এরা প্রত্যেকে সেম এক্সপ্ল্যান্ট থেকে তৈরি হয়েছে। তো এই যে এত গাছ তৈরি হলো যারা সবাই সেম, এদেরকে আমরা সোমাক্লোন বলি। এদেরকে আমরা সোমাক্লোন বলি। তাহলে বেশ কয়েকটা টার্ম আমি বললাম মাইক্রো প্রোপাগেশনের মধ্যে। কি বললাম? যেখানে আমরা ল্যাবরেটরির মধ্যে গাছের একটা ছোট্ট অংশ থেকে লাখ লাখ গাছ তৈরি করি। তো ছোট্ট যে অংশটা নিই সেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলি, এবং এক্সপ্ল্যান্টকে ল্যাবরেটরির মধ্যে অক্সিন, সাইটোকাইনিন, খাবার দাবার, টেম্পারেচার দিয়ে আমরা লাখ লাখ গাছ তৈরি করি। তো ছোট্ট এক্সপ্ল্যান্ট থেকে যে গাছ তৈরি হচ্ছে, এই যে ক্ষমতা, এইটাকে টোটিপোটেন্সি বলা হয়। এবং যত গাছ তৈরি হচ্ছে তারা যেহেতু এই সেম এক্সপ্ল্যান্ট থেকেই তৈরি হচ্ছে, তাই প্রত্যেকটা গাছের জেনেটিক মেকআপ এক, তাই এদেরকে সোমাক্লোন বলা হয়। তাই এইটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। তাই 3 রকম কৃত্রিম অঙ্গজ জনন বোঝা গেল। একটা হচ্ছে কাটিং, কাটিং মানে হচ্ছে শাখা কলম। তারপর হচ্ছে গ্রাফটিং মানে জোড় কলম, মানে নিচের মূল হচ্ছে স্টক, ওপরে সিয়ন বেঁধে দিলাম। এবং 3 নম্বর হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ। এইটা তোদেরকে পড়তে, এবং আমার মনে হয় অনেকেরই এটা সম্পর্কে খুব একটা ক্লিয়ার ধারণা নেই। ফার্নের জনুক্রম, অর্থাৎ আমরা মানুষের কথা বলি, দেখ মানুষ দিয়ে বললে সবসময় মানুষ বুঝতে পারে। আমাদের শরীর ডিপ্লয়েড শরীর, আমাদের শরীরের প্রত্যেকটা কোষ ডিপ্লয়েড, আমরা ডিপ্লয়েড, অর্থাৎ আমাদের শরীর হচ্ছে ডিপ্লয়েড। অর্থাৎ আমাদের তুই যদি যে কোনো একটা কোষ তুলে নিস, সেই প্রত্যেকটা কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় রয়েছে, তাই আমরা ডিপ্লয়েড, মানুষ ডিপ্লয়েড। কিন্তু ফার্ন, এদের শরীর কখনো ডিপ্লয়েড থাকে, কখনো হ্যাপ্লয়েড থাকে। অর্থাৎ একই ফার্ন, কখনো ওরা ডিপ্লয়েড, কখনো ওরা হ্যাপ্লয়েড, এবং ওরা একবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয় এবং একবার হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হয়। ঠিক আছে, ওদের যে ডিপ্লয়েড, যে যখন ওরা ডিপ্লয়েড অবস্থায় থাকে, যেরকম আমরা তো একই অবস্থায় সবসময় থাকি, বাট ফার্ন যখন ডিপ্লয়েড অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলি স্পোরোফাইটিক, বা স্পোর মানে আমি একটু আগে কি বললাম, রেণু। স্পোর মানে রেণু, তাই এটাকে রেণুধর দশা বলা হয়, রেণুধর দশা বলা হয়। এবং আর একটা হয় হচ্ছে গ্যামেটোফাইটিক দশা, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, এবং এইটাকে আমরা বলি লিঙ্গধর দশা, লিঙ্গধর দশা। অর্থাৎ ফার্ন কখনো ডিপ্লয়েড অবস্থায় থাকে, কখনো হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, এবং ওরা একবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হয়। সেই জন্যেই ফার্নের যে জীবদ্দশা সেটাকে আমরা বলি হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফস্টাইল। এটাকে বলা হয় হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফস্টাইল। হ্যাপ্লো ডিপ্লন্টিক দুটোই রয়েছে। এবং এই যে ওরা একবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হচ্ছে, এই যে ওদের এই একটা জীবদ্দশার এই যে একটা পরিবর্তন হচ্ছে, একটা অল্টারেশন হচ্ছে, এটাকে অল্টারেশন অফ জেনারেশন বা জনুক্রম বলা হয়। ঠিক আছে, তো এই জিনিসটাকে জনুক্রম বলা হয়। ঠিক আছে, তাহলে স্পোরোফাইট কি করবে?
তাহলে আমাদের দেখতে হবে যে কিভাবে এটা হচ্ছে। আমি এর আগে বুঝিনি, তারপরে তোরা বইয়ের এবার তারপরে তোরা ইজিলি বুঝে যাবে। বাংলাগুলো তোরা দেখে নিস, মানে স্পোরোফাইটিক বললে ইজি হবে আমারও বলতে। স্পোরোফাইটিক মানে রেণুধর, গ্যামেটোফাইটিক মানে লিঙ্গধর। বাট ব্যাপারটা কি দেখ কতটা সহজ। কেন লোকে 11-12 জন নিটের জন্য পড়াই, ছেলেমেয়েরা বলে, কিন্তু আমি এই জন্যই বলি সব সময় যে মানে আমি যেটা পড়াবো এবং তোরা পরে বুঝতে পারবি 11-12 যখন, যে অ্যাকচুয়ালি এনসিইআরটি পড়া, ইংরাজি টার্ম পড়া ইজ মাচ ইজিয়ার। কারণ স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক এর মধ্যে লজিক আছে, বাট এটাকে যখন আমি বাংলায় ট্রান্সলেট করে দেবো ইটস ভেরি ডিফিকাল্ট কোরিলেট করা। যেরকম বললাম যে স্পোরোফাইটিক দশা, তাহলে এটা একটা স্টেজ, তাহলে স্পোরোফাইট হচ্ছে এদের একটা স্টেজ, এটাই হচ্ছে এদের মেন স্টেজ। এই গাছটা বেশিরভাগ সময় এরকম অবস্থাতে থাকে এবং এটা হচ্ছে একটা ডিপ্লয়েড স্টেজ। তো এই স্পোরোফাইট দশা থেকে রেণু তৈরি হয়, এখান থেকে রেণু তৈরি হয়। রেণু মানে কি? স্পোর তৈরি হয়। এবং রেণু তৈরি হয় কিভাবে? মিওসিসের মাধ্যমে। তাহলে মিওসিসের মাধ্যমে যদি রেণু তৈরি হয়, তাহলে রেণু যেটা সেটা কি হবে? ডিপ্লয়েড হবে না হ্যাপ্লয়েড হবে? অবভিয়াসলি মিওসিস মানে এটা হ্যাপ্লয়েড হবে। এবার এই যে রেণু তৈরি হলো, এই যে রেণু তৈরি হলো, এই রেণু থেকেই তৈরি হবে আমাদের গ্যামেটোফাইট দশা। এইখান থেকেই তৈরি হবে আমাদের গ্যামেটোফাইট দশা। এবার সরাসরি কি গ্যামেটোফাইট দশা তৈরি হয় না? মাঝে আরো স্টেজ আছে, মাঝে একটা স্টেজ আছে যেটা হচ্ছে প্রোটোনিমা স্টেজ। মানে প্রোটোনিমা মানে হচ্ছে একটু ইমম্যাচিওর গ্যামেটোফাইট, মানে এটার আগের স্টেজ। তারপরে গ্যামেটোফাইট মানে ম্যাচিওর গ্যামেটোফাইট দশা তৈরি হবে। মানে আলটিমেটলি এখান থেকে এটা তৈরি হবে। গ্যামেটোফাইট দশাটাও কি? হ্যাপ্লয়েড দশা, মানে স্পোর থেকে এটা তৈরি হবে। তাহলে স্পোর থেকে একটা গ্যামেটোফাইট গাছ তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েডটা হ্যাপ্লয়েডই থাকছে। তাহলে এটা কোন কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে? অবভিয়াসলি এটা মাইটোসিস হচ্ছে এখানে, না? মাইটোসিসের মাধ্যমেই তো এটা হবে। যখন স্পোরোফাইট এই গাছটা থেকে যখন স্পোর তৈরি হলো, তখন সেটা স্পোরটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা ডিপ্লয়েড, তাহলে মিওসিস হলো। স্পোর থেকে যখন একটা গোটা গাছ তৈরি হলো যেটা হ্যাপ্লয়েড গাছ, তাহলে স্বাভাবিকভাবে এখানে মাইটোসিসই হতে হবে। সেই জন্য তো এনটা এন থেকে গেল। এবার এই যে গ্যামেটোফাইট দশাটা তৈরি হলো, এটাকে অনেকে প্রোথ্যালাসও বলে, প্রোথ্যালাসও বলে। এখান থেকে দুটো সেক্স অর্গান তৈরি হয় বা দুটো গ্যামেট তৈরি হয়। একটা হচ্ছে মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট। মেল গ্যামেট কি হবে? হ্যাপ্লয়েডই হবে, কারণ এটা সবাই হ্যাপ্লয়েড, তাই এটাও হ্যাপ্লয়েড। এইবার এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলন হয়। মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের যদি মিলন হয়, এই মিলনটাকে বলা হয় সিনগ্যামি বা ফার্টিলাইজেশনও বলতে পারিস, মানে নিষেক বলতে পারিস। তাহলে এন আর এন মিলে গেল, তাহলে কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো। তাহলে জাইগোটটা কি তৈরি হলো? এটা আবার ডিপ্লয়েড, এবং সেই জাইগোট থেকে প্রথমে ইমম্যাচিওর স্পোরোফাইট এবং সেখান থেকে আবার স্পোরোফাইট তৈরি হলো, যেটা একটা ডিপ্লয়েড। তাহলে এইটাই হচ্ছে অল্টারেশন অফ জেনারেশন। তাহলে দুটো গাছ, ফার্ন দুটো দশায় থাকে, একটা হচ্ছে স্পোরোফাইটিক দশা, রেণুধর দশা, এবং একটা হচ্ছে লিঙ্গধর দশা। এটা রেণুধর, এটা লিঙ্গধর। রেণুধর থেকে রেণু তৈরি হয়, স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়। কিভাবে তৈরি হয়? স্পোর যেহেতু হ্যাপ্লয়েড, তাই তৈরি হয় হচ্ছে মিওসিসের মাধ্যমে, এবং এই স্পোর থেকেই তৈরি হয় হচ্ছে এই গাছটা। এবার এই গাছটা তৈরি হওয়ার পরে, এটা হ্যাপ্লয়েড গাছ, লিঙ্গধর দশা, প্রোথ্যালাস, এদের থেকে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি হয়, যাদের নাম আছে অ্যানথ্রিডিয়াম, আর্কিগোনিয়াম, সব ছেড়ে দে। এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলনে আবার জাইগোট তৈরি, মানে আবার ডিপ্লয়েড কোষ তৈরি হয়, এবং স্বাভাবিকভাবে এই ডিপ্লয়েড কোষ থেকে আবার ডিপ্লয়েড রেণুধর দশা তৈরি হয়। এইটাই তোদের বইতে বিভিন্ন জায়গায় ছবি লেখা রয়েছে যে এইটা হচ্ছে আমাদের স্পোরোফাইটিক দশা। এইটাই দেখি যে স্পোরোফাইট মানে রেণুধর গাছ এরকম দেখতে হয়, এটাই রেণুধর গাছ, মানে যেটা আমরা দেখতে পাই ফার্নে। আমরা মেনলি যেটা দেখতে পাই এটাই হচ্ছে মেন, অর্থাৎ ফার্ন বলতে আমরা যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে ফার্নের স্পোরোফাইট দশার ছবি। এবং এই স্পোরোফাইট দশা থেকে স্পোর তৈরি হয়, স্পোর যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, এবং সেই স্পোর থেকেই তৈরি হয় গ্যামেটোফাইট দশা, যেটাকে প্রোথ্যালাস বললাম। তো প্রোথ্যালাস, এবং সেখান থেকেই যে অ্যানথ্রিডিয়াম মানে মেল গ্যামেট এবং আর্কিগোনিয়াম মানে ফিমেল গ্যামেট তৈরি হয়। মেল এবং ফিমেলের মিলনে জাইগোট থেকে প্রথমে ইয়ং স্পোরোফাইট এবং আবার অ্যাডাল্ট স্পোরোফাইট তৈরি হয়। আমার মনে হয় আমি বোঝাতে পারলাম। তাহলে ফার্নের যে ফার্ন বললে যে গাছটা তোর মাথায় আসে, ওটা হচ্ছে ফার্নের স্পোরোফাইট দশার ছবি। ওই স্পোরোফাইট দশা থেকে তৈরি হয় স্পোর। কিভাবে তৈরি হয়? মিওসিসের মাধ্যমে। স্পোর ফুটে তৈরি হয় প্রথমে গ্যামেটোফাইটিক দশা, যেটা একটা হ্যাপ্লয়েড স্টেজ। সেইখান থেকে মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হয়, তাদের মিলনে জাইগোট,
সেখান থেকে বাচ্চা স্পোরোফাইট, সেখান থেকে ম্যাচিওর স্পোরোফাইট তৈরি, এবং এই জিনিসটা ঘুরতে থাকে। এটাই হচ্ছে যৌনক্রম। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারলাম এবং আশা করা যায় তোরা বুঝতে পেরেছিস। লাস্ট আমরা এমনি যে আমাদের যে গাছগুলো রয়েছে, অর্থাৎ ফুল রয়েছে যে গাছে, সপুষ্পক উদ্ভিদ, সেই সপুষ্পক উদ্ভিদের জনন কিভাবে হয় সেটা আমরা দেখতে চাইছি। তা সপুষ্পক উদ্ভিদ জনন মানে জনন, যৌন জনন হয়, ঠিক আছে। তো তোকে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়তে হবে, এবং সপুষ্পক উদ্ভিদ যৌন জননের কনসেপ্ট কি, আমি অলরেডি যৌন জননের কনসেপ্ট বলেছি, যে একটা মেল গ্যামেট বা শুক্রাণু তৈরি হবে এবং একটা ফিমেল গ্যামেট বা ডিম্বাণু তৈরি হবে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে, সেখান থেকে বাচ্চা তৈরি হবে, মানে নতুন গাছ তৈরি হবে। এখানে নতুন গাছ তৈরি হবে। তার মানে সবার আগে আমরা ফুল দেখে নিই, ফুল, কারণ ফুলের থ্রুতেই সমস্ত কিছু এখানে হয়, মানে গাছের ক্ষেত্রে ফুলের থ্রুতে সবকিছু হয়। তা ফুলের কি কি অংশ রয়েছে? ফুলের সবকিছু যার উপর বসে থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বৃতি বলি, বা ইংরাজিতে আমরা বলি ক্যালিক্স, ঠিক আছে, বৃতি বলি, বৃতি। এবং বৃতি থাকে, এটা বৃতি। বৃতির ওপরে আর কি থাকে? দলমণ্ডল থাকে, মানে যেটা রং, যেটা অ্যাট্রাক্ট করে পোকামাকড়কে, অর্থাৎ দলমণ্ডল, যার এক একটা পার্টকে আমরা দলাংশ বা পাপড়ি বলি। তা যাই হোক, এটা হচ্ছে দলমণ্ডল, এটা দলমণ্ডল, মানে পাপড়ি হচ্ছে যার পার্ট। এবং দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পুংকেশর চক্র এবং একটা হচ্ছে গর্ভকেশর চক্র। তাহলে এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। এইবার আমি কি বললাম যে যৌন জনন মানে কি, সেটা জারি হোক, মেল গ্যামেটের সঙ্গে ফিমেল গ্যামেটের মিলন। মেল গ্যামেট কোথায় তৈরি হয়? মেল গ্যামেট তৈরি হয় এখানে। আর ফিমেল গ্যামেট কোথায় তৈরি হয়? এখানে। তাহলে এই মেল গ্যামেটকে এই ফিমেল গ্যামেটের সঙ্গে মিলন হতে হবে, তবে নতুন গাছের তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট এরা সবাই কোথায় থাকে? সবাই থাকে হচ্ছে ফুলের মধ্যে। এইবার এরকম ফুল রয়েছে বা এরকম গাছ রয়েছে যেখানে শুধুমাত্র ছেলে ফুলই রয়েছে। ছেলে ফুল মানে কি? শুধুমাত্র এটা রয়েছে, এটা নেই। আবার এরকম ফুল রয়েছে শুধু মেয়ে ফুল রয়েছে, ছেলেটা নেই। আবার এরকমও ফুল রয়েছে যেখানে ছেলে মেয়ে দুটোই রয়েছে। এবার ভেবে দেখ, যদি এরকম ফুল হয় যেখানে একটার মধ্যেই ছেলেটা এবং মেয়েটা রয়েছে, তাহলে তো এদের খাটতেই হবে না। এদের যখন নতুন গাছ তৈরি করতে হবে, নতুন ফুল তৈরি করতে হবে, সিম্পলি একই ফুলের মধ্যে এখান থেকে এখানে চলে যাবে এবং নতুন বাচ্চা তৈরি হয়ে যাবে। যদি এটা আলাদা আলাদা হতো, যে একটা ছেলে একটা মেয়ে, কিন্তু দুটো আলাদা জায়গায় রয়েছে, তাহলে একে আবার বয়ে আবার আরেকটা জায়গার মধ্যে যেতে হতো। তো গাছেদের ক্ষেত্রে কিরকম কনসেপ্ট হয় ভালো করে বোঝ। গাছেদের ক্ষেত্রে যে কনসেপ্ট হয়, যেটা আমি বললাম, তিন রকম পসিবিলিটি হতে পারে, ভালো করে বোঝ। এরকম একটা পসিবিলিটি হতে পারে যে এটা একটা গাছ, সেই গাছে একটাই ফুল এবং সেই ফুলের মধ্যে ছেলেদেরটাও রয়েছে, মেয়েদেরটাও রয়েছে। এটা একটা অপশন। তাহলে এটা যদি হয়, তাহলে আমার কোনো চাপ নেই। এখানে যে মেল গ্যামেট, সেই মেল গ্যামেট এখানে আসবে, এখানে চলে যাবে এবং নতুন গাছের সৃষ্টি হবে, ঠিক আছে। এটা একটা অপশন। অর্থাৎ এখানে প্রত্যেকটা ফুলের মধ্যে ছেলে মেয়ে দুজনেই রয়েছে, এটা একটা অপশন। 2 নম্বর, এটা একটা গাছ, সেই গাছে ফুল তো অনেকগুলো রয়েছে, কিন্তু প্রত্যেকটা ফুল 9 ছেলে 9 মেয়ে। অর্থাৎ এটা যদি ছেলে হয় তাহলে এখানে শুধু ছেলেটা রয়েছে, এটা যদি মেয়ে হয় তাহলে এখানে শুধু মেয়েটা রয়েছে, ছেলেটা নেই। এখানে শুধু মেয়েটা রয়েছে, ছেলেটা নেই। এখানে শুধু ছেলেটা রয়েছে, মেয়েটা নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে? এই টাইপের অপশনের ক্ষেত্রে কি হবে? এই টাইপের অপশনের ক্ষেত্রে যেহেতু একই ফুলের মধ্যে নেই, তাহলে একে এখানে যেতে হবে, কিংবা একে এখানে যেতে হবে। অর্থাৎ এদেরকে একই গাছের মধ্যে হচ্ছে, কিন্তু এক ফুল থেকে আরেক ফুলে এই ছেলেদের গ্যামেটটাকে যেতে হবে। 3 নম্বর একটা অপশন হতে পারে যে গাছই আলাদা, অর্থাৎ ছেলে গাছ মেয়ে গাছ। অর্থাৎ ছেলে গাছে যত গাছ আছে, ছেলে গাছে যত ফুল আছে, ছেলে গাছে যত ফুল আছে, এই প্রত্যেকটা ফুলে শুধুমাত্র এই ছেলেদের মেল স্পার্মি আছে। আর মেয়ে গাছ যেটা, সেখানে শুধুমাত্র যত ফুল রয়েছে সেখানে শুধুমাত্র এটাই রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু এই মেল স্পার্মকে অন্য গাছ অবধি পৌঁছাতে হবে, অন্য গাছ অবধি পৌঁছাতে হবে। তাহলে এই যে মেল স্পার্মের সঙ্গে ফিমেল স্পার্মের যে মিলন, তাকে আমরা পরাগযোগ বলি।
কি বলি তাকে আমরা? পরাগযোগ। ইংরাজিতে বলা হয় পলিনেশন। এবার পলিনেশন কিরকম হতে পারে? পলিনেশন প্রথমত একই গাছের মধ্যে হতে পারে, যেরকম এইটাও একই গাছের মধ্যে, এটাও একই গাছের মধ্যে। যখন একই গাছের মধ্যে পরাগযোগ হচ্ছে, অর্থাৎ একই গাছের মধ্যে একটা ফুল থেকে মেল গ্যামেট অন্য একটা, একই গাছের মধ্যে মেল গ্যামেট ফিমেল গ্যামেটে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি স্বপরাগযোগ, সেলফ পলিনেশন। আর যদি এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে যাচ্ছে, যেরকম এখানে হলো, সেটাকে আমরা বলি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। কিন্তু এই স্বপরাগযোগ আবার দু রকম হতে পারে। সেটা হচ্ছে একই গাছের একই ফুলের মধ্যে পরাগযোগ হচ্ছে, কিংবা একই গাছের দুটো ফুলের মধ্যে পরাগযোগ হচ্ছে। তার মানে এই জিনিসটাকে আমরা পরাগযোগ বা পলিনেশন বলি। তাহলে এই বাই দ্য ওয়ে, ছেলেদের ছেলে ছেলে তখন থেকে, যেটাকে আমরা কি বলি? এটাকে আমরা পুংকেশর চক্র বলি, আর মেয়েদেরটাকে আমরা কি বলি? গর্ভকেশর চক্র, তাই তো? তাহলে পুংকেশর চক্রে কি রয়েছে? একটা পরাগধানী রয়েছে, সরি, একটা পরাগদণ্ড রয়েছে এবং উপরে একটা পরাগধানী রয়েছে। তাহলে এটা পরাগধানী এবং এটা হচ্ছে পুংদণ্ড এবং এটা হচ্ছে পুংকেশর চক্র, এবং এখানে এই পরাগ রেণুগুলো থাকে। এটাই হচ্ছে পরাগ রেণু। পরাগ রেণু মানে কি? এটাই হচ্ছে আমার মেল গ্যামেট। আর অন্যদিকে গর্ভকেশর চক্র মানে কি? গর্ভকেশর চক্রের তিনটে পার্ট। এটা হচ্ছে গর্ভাশয়, এটা গর্ভদণ্ড, আর এটা গর্ভমুণ্ড। এর তিনটে পার্ট রয়েছে, ঠিক আছে? তো এই যে গর্ভাশয় বা ডিম্বাশয় যা রয়েছে, এর মধ্যেই অনেকগুলো এরকম ডিম্বক থাকে। আমি সেটাই আসছি। এর মধ্যে অনেকগুলো এরকম ডিম্বক থাকে এবং তার মধ্যে ডিম্বাণু থাকে। তার মধ্যে থাকে হচ্ছে ডিম্বাণু, এবং এই পরাগরেণু মানে মেল গ্যামেটকে এই ডিম্বাণুর সাথে মিলিত হতে হয়। এই পরাগরেণু মানে মেল গ্যামেটের ফিমেল গ্যামেটের সঙ্গে মিলনকেই আমরা পরাগযোগ বলি। এবং যে পরাগযোগ আমি বললাম দু রকম হতে পারে ইনিশিয়ালি। একটা হচ্ছে এটা একটা গাছ, সেখানে একই গাছের একই ফুলের মধ্যে হয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একই ফুলের মধ্যে হয়েছে। তাহলে এটাও একটা সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ। এটাকে আমরা অটোগ্যামি বলি, এটাকে আমরা অটোগ্যামি বলি। এবং একই গাছের দুটো ফুলের মধ্যে হয়েছে, এটাও স্বপরাগযোগ, এটাও সেলফ পলিনেশন, বাট এটা হচ্ছে একই গাছের দুটো ফুলের মধ্যে হয়েছে, এটাকে আমরা জেনিটোগ্যামি বলি। আর যদি দুটো গাছের মধ্যে পলিনেশন হয়, তখন সেটাকে আমরা ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বলি, অথবা এটাকে জেনোগ্যামিও বলা হয়। এটাকে জেনোগ্যামিও বলা হয়। তার মানে আমার মনে হয় তোরা বুঝতে পারলি আমি কি বললাম, যে পরাগযোগ যেটা বা পলিনেশন, সেটা দু রকম হতে পারে। একটা হচ্ছে স্বপরাগযোগ মানে সেলফ পলিনেশন, মানে একই গাছের মধ্যে হচ্ছে, এবার সেটা একই গাছের একই ফুলের মধ্যে হতে পারে, সেটা হচ্ছে অটোগ্যামি। বা একই গাছের দুটো ফুলের মধ্যে হতে পারে, একই গাছের দুটো ফুলের মধ্যে হতে পারে, সেটা হচ্ছে জেনিটোগ্যামি। আর ইতর পরাগযোগ মানে দুটো আলাদা আলাদা গাছের দুটো ফুলের মধ্যে হচ্ছে, মানে দুটো গাছের দুটো আলাদা ফুলের মধ্যে হচ্ছে, সেটাকে আমরা জেনোগ্যামিও বলি। এইবার তুই যেটা বুঝতে পারছিস, যদি আমাকে একই ফুলের মধ্যে, মানে যেরকম বললাম, একটা ফুলের মধ্যে একটা পরাগধানী ছিল, পাশেই একটা এটা ছিল, এখান থেকে এখানে চলে যাবে, কোনো ঝামেলা নেই। অর্থাৎ একই ফুলের মধ্যে যদি আমাকে পরাগযোগ করতে হয়, কোনো হেডেক নেই, ওখানে পরাগরেণু পড়বে, হয়ে যাবে, সব যা হওয়ার হয়ে যাবে। কিন্তু যদি এক ফুল থেকে আর এক ফুল অবধি পৌঁছাতে হয়, দেখ এটা তো অভিকর্ষর জন্য পড়তে পারে, গ্র্যাভিটির জন্য। যদি ওপরের ফুল, তার ওপরের ফুলটা ছেলে ফুল, নিচের ফুলটা মেয়ে ফুল, তাহলে অভিকর্ষর জন্য পড়তে পারে, কিংবা হাওয়া বইলো হাওয়ার জন্য বয়ে আসতে পারে, যাই হোক। কিন্তু কিছু তো একটা কারণ লাগবে, মানে এমনি এমনি হবে না। একই ফুলের মধ্যে এমনি এমনি হতে পারে, একই ফুলের মধ্যে এমনি এমনি হতে পারে। কিন্তু যখনই এক ফুল থেকে আরেক ফুলে যাচ্ছে, সেটা একই গাছে হলে অবভিয়াসলি হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু যদি ইতর পরাগযোগ হয়, ডেফিনেটলি আমার কাউকে একটা লাগবে যে এই পরাগরেণুকে এইখানকার ডিম্বাশয় অবধি নিয়ে যাবে। সেটা কোনো পোকামাকড় হতে পারে, সেটা কোনো পাখি হতে পারে, সেটা হাওয়া হতে পারে, সেটা জল হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে, কিন্তু ইউ নিড সামওয়ান। তোর কাউকে একটা চাই, যখনই তুই এক ফুল থেকে আরেক ফুলে নিয়ে যাচ্ছিস, এখানেও সেটা কিন্তু লাগবে। তবে অবভিয়াসলি এখানে তবুও হয়ে গেলেও যেতে পারে, মানে জেনিটোগ্যামির। দেখ অটোগ্যামির ক্ষেত্রে তো এমনিই হবে, কোনো কিচ্ছু লাগবে না।
জেনিটোগ্যামির ক্ষেত্রেও হতে পারে, বাট চান্স অটোগ্যামির থেকে অনেক কম। কিন্তু ক্রস পলিনেশন ইউ নিড সামওয়ান, তোর একটা বাহক লাগবে যে তোর পরাগরেণুকে মেয়েদের শরীর অবধি নিয়ে যাবে, মেয়ে ফুলটা অবধি নিয়ে যাবে। সেটা বায়ু হতে পারে, যেরকম ধানের ক্ষেত্রে হয়, এবং যখন বায়ু নিয়ে যায় সেটাকে আমরা বলি অ্যানিমোফিলাস, অ্যানিমোফিলাস বলি। যখন জল নিয়ে যায় সেটাকে আমরা হাইড্রোফিলাস বলি। হাইড্রো মানে জল, তোরা সবাই জানিস, হাইড্রোজেন জলে থাকে, হাইড্রোফিলাস। যখন পোকামাকড় নিয়ে যায়, একটা পোকা, মৌমাছি বসলো, মৌমাছির পায়ে পরাগরেণু লেগে গেল, সেই মৌমাছি পরে আরেকটা গাছে যখন বসলো, সেখানে যখন মেয়ে ফুল রয়েছে তখন সেই পরাগরেণুটা মেয়ে ফুলের মধ্যে চলে গেল। তাহলে পোকামাকড়ের থ্রুতে যেতে পারে, ঠিক আছে, যেটাকে আমরা এন্টেমোফিলাস বলি, এন্টেমোফিলাস বলি। কিংবা পাখির থ্রুতেও যেতে পারে, যে পাখির ঠোঁটে লেগে গেল, পাখির পায়ে লেগে গেল, সেটাকে আমরা অর্নিথোফিলাস বলি, অর্নিথোফিলাস বলি। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে এই আরো অনেক অপশন রয়েছে, আরো অনেক ভাবে যেতে পারে, বাট এই চারটে হচ্ছে মেজর চারটে উপায় যার থ্রুতে পরাগযোগ হয়। তবে আবারও যেটা বলছি যে স্বপরাগযোগের মধ্যে যেটা অটোগ্যামি রয়েছে, অর্থাৎ একই ফুলের মধ্যে, সেখানে আমার বাহক লাগে না। বাট ইতর পরাগযোগ কিংবা স্বপরাগযোগের মধ্যে যেটা জেনিটোগ্যামি, সেখানে কিন্তু আমার বাহক লাগার চান্স রয়েছে, ঠিক আছে, বাহক লাগার চান্স রয়েছে। এতক্ষণ ধরে যখন এত কিছু পড়ালামই, তাহলে তোরা, আমি জাস্ট বলছি যে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে যদি পার্থক্য বলতে বলি, তাহলে পার্থক্য খুব সহজ। স্বপরাগযোগ মানে হচ্ছে একই গাছের দুটো ফুলের মধ্যে হয়, মানে একই গাছের মধ্যে হয়, সেটা একই গাছের একই ফুলের মধ্যে হতে পারে বা দুটো ফুলের মধ্যে হতে পারে। আর ইতর পরাগযোগ মানে যখন দুটো গাছের মধ্যে, দুটো আলাদা ফুলের মধ্যে হচ্ছে। যখন স্বপরাগযোগ হয় তখন কিন্তু বাহকের রিকোয়ারমেন্টটা কম, মানে অটোগ্যামির ক্ষেত্রে তো লাগেই না, জেনিটোগ্যামির ক্ষেত্রে কম লাগে। কিন্তু ইতর পরাগযোগে বাহক মাস্ট, বাহক ছাড়া তুই এক ফুলের জিনিস আর এক ফুলে নিয়ে যেতে পারবি না, এক গাছের জিনিস আরেক গাছে নিয়ে যেতে পারবি না। যখন স্বপরাগযোগ হচ্ছে তখন একই গাছের মধ্যে জনন হচ্ছে, একই গাছের একই ফুল বা দুটো ফুলের মধ্যে জনন হচ্ছে স্বাভাবিকভাবে, মানে একই গাছ থেকেই নতুন গাছ তৈরি হচ্ছে। তার মানে যে গাছটা তৈরি হচ্ছে সে তার বাবার মতোই, অর্থাৎ এখানে যৌন জনন হলেও যে গাছ তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু পার্থক্য অনেক কম আসবে। কিন্তু যখন ক্রস পলিনেশন হচ্ছে, ইতর পরাগযোগ হচ্ছে, তখন দুটো আলাদা গাছ, তাদের মিলনে যে তৈরি হবে সে নতুন কোনো একটা গাছ, তাই সেখানে কিন্তু প্রকরণের চান্স বেশি। তাই স্বপরাগযোগ, ইতর পরাগ, এগুলো কমন সেন্স। যদি তোকে পার্থক্য লিখতে বলে, তাহলে স্বপরাগযোগ মানে একই গাছের মধ্যে হতে, সেটা একই ফুলে হতে পারে, দুটো আলাদা ফুলে হতে পারে, বাট একই গাছ। ইতর পরাগযোগ মানে যখন দুটো আলাদা আলাদা গাছের মধ্যে হচ্ছে। স্বপরাগযোগে বাহক না লাগার সম্ভাবনা বেশি, বাট ইতর পরাগযোগে তোর বাহককে লাগবেই। স্বপরাগযোগে যে তৈরি হয় তার মধ্যে প্রকরণ অনেক কম, কিন্তু ইতর পরাগযোগে যে অপত্য তৈরি হবে তার মধ্যে প্রকরণ অনেক বেশি, যেহেতু ওখানে দুটো আলাদা আলাদা গাছ থাকে। লাস্ট আমাদেরকে এই যে ফুলের সপুষ্পক উদ্ভিদের যে নিষেক, কিভাবে মানে আলটিমেটলি পরাগরেণুটা গিয়ে মিলন হয়ে কি তৈরি হলো সেটা আমরা যদি দেখি, তাহলে আমাকে আগে আমি যেমন বললাম যে ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলো ডিম্বক থাকে এবং সেই ডিম্বকে ডিম্বাণু থাকে। তাহলে আমি যদি একটা যে কোনো ডিম্বককে নিই, সেখানেই আসবে আমার পরাগরেণু আসবে। তো আমি একটা ডিম্বক নিলাম, সেই ডিম্বকের মধ্যে এরকম একটা ডিম্বাণু থাকে, এবং ডিম্বাণু অ্যাকচুয়ালি প্রথমে এখানে একটা সেল থাকে, এখানে একটা মানে প্রথমে একটা সিঙ্গেল সেল থাকে, ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজিতে মানে মাদার সেল বলি, মানে মাতৃকোষ। সেটা একটা হ্যাপ্লয়েড কোষ, এবং সেই হ্যাপ্লয়েড কোষ থেকে মানে একটা মাতৃকোষ থাকে, একটা মাতৃকোষ থাকে, সেই মাতৃকোষ থেকে একটা থেকে মোট 8খানা নিউক্লিয়াস তৈরি হয়। মানে একটা নিউক্লিয়াস থেকে 8টা নিউক্লিয়াস তৈরি হয়, 8টাই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়। মানে একটা সিঙ্গেল নিউক্লিয়াস থেকে 8খানা নিউক্লিয়াস তৈরি হয়। তার মধ্যে কি হয়, একটা নিউক্লিয়াস এখানে থাকে, একটা কোষ এখানে থাকে, এবং তার সঙ্গে দুটো কোষ থাকে। এইটাই হচ্ছে ডিম্বাণু, এবং তার সঙ্গে এই দুটোকে আমরা বলি সহকারী কোষ। সহকারী কোষ দুটো থাকে, এবং এদেরকে একসঙ্গে বলা হয় গর্ভযন্ত্র, এগ অ্যাপারেটাস বলা হয়। মাঝে দুটো নিউক্লিয়াস নিয়ে একটা সিঙ্গেল কোষ তৈরি হয়। বুঝলেন না, 8টা ধরে দুটো নিউক্লিয়াস নিয়ে এখানে একটা সিঙ্গেল কোষ তৈরি হয়, এটাকে আমরা বলি নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস। এবং বাকি যে 3টে নিউক্লিয়াস, তারা 3টে কোষ করে এরকম জায়গা থাকে, এটাকে আমরা প্রতিপাদ কোষ বলি, প্রতিপাদ কোষ বলি বা অ্যান্টিপোডাল সেল বলি। তাহলে দেখ কতগুলো কোষ হয়েছে, 3, 3, 6, 7টা কোষ, 7টা কোষ তৈরি হয়েছে,
আর 8টা নিউক্লিয়াস রয়েছে, তার মধ্যে এই নির্ণীত নিউক্লিয়াসের মধ্যে দুটো নির্ণীত এই যে সেলটা রয়েছে এর মধ্যে দুটো নিউক্লিয়াস রয়েছে। এইটা হচ্ছে আমার একটা ডিম্বকের ছবি যার মধ্যে ডিম্বাণু রয়েছে। এবার এই ডিম্বাণুর সঙ্গে কার মিলন হবে? পরাগরেণু, মেল গ্যামেটের মিলন হবে এবং তৈরি হবে কে? নতুন বাচ্চা তৈরি হবে। তো যখন পরাগরেণু আসে তখন সেটাও দুটো সেলে ভাগ হয়ে যায়, অর্থাৎ সেখানেও দুটো মানে মেল যেটা পরাগরেণু যেটা মেল গ্যামেট সেটা দুটো মেল গ্যামেটে ভাগ হয়ে যায়, অর্থাৎ দুটোই হ্যাপ্লয়েড। তাহলে এটা একটা মেল গ্যামেট, এটা একটা মেল গ্যামেট। তো এই মেল গ্যামেট, একটা মেল গ্যামেট এসে এর সঙ্গে মিলিত হয় এবং একটা মেল গ্যামেট এসে এর সঙ্গে মিলিত হয়। তাহলে যখনই এ গিয়ে এর সাথে মিলিত হবে তাহলে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলনে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে এবং ভ্রূণ তৈরি হবে। অর্থাৎ ডিম্বাণু যেটা ছিল সেটার সঙ্গে যেই একটা স্পার্মের মিলন হবে কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে এখান থেকে আলটিমেটলি, মানে নতুন এ তৈরি হবে। আর নির্ণীত নিউক্লিয়াস যেটা ছিল সেইটার সঙ্গে যখন আরেকটা মিলিত হবে, নির্ণীত নিউক্লিয়াস যেটা ছিল সেটা তৈরি হবে শস্য নিউক্লিয়াসে। আর এইটা যখন হয়ে যাবে, অর্থাৎ এই দুটো মিলন যখন হয়ে যাবে, অর্থাৎ একটা মেল গ্যামেট গিয়ে ডিম্বাণুর সাথে মিলন করে ভ্রূণ তৈরি করলো, এটা গিয়ে শস্য নিউক্লিয়াস তৈরি করলো, তখনই ডিম্বক যেটা ছিল যার মধ্যে ঘটনাগুলো ঘটছিল সেটা বীজে রূপান্তরিত হয়ে যাবে এবং যেটা ডিম্বাশয় ছিল সেটা ফলে রূপান্তরিত হয়ে যাবে। আমার মনে হয় পুরো ক্লিয়ার। আমার মনে হয় এর মধ্যে কোনো ডাউট নেই। ঠিক আছে, তো এই জন্যেই এইটাকে এই যে দুবার নিষেক হচ্ছে, যেহেতু মানে নর্মালি কি হয় আমাদের ক্ষেত্রে স্পার্মের সঙ্গে ডিম্বাণুর মিলন হয়, বাট এখানে দুটো নিষেক হচ্ছে। একটা নিষেক হচ্ছে স্পার্মের সঙ্গে ডিম্বাণু যেখান থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলন হচ্ছে। অর্থাৎ যেহেতু দুবার নিষেক হয় তাই সপুষ্পক উদ্ভিদের নিষেককে আমরা দ্বিনিষেক বলি। ঠিক আছে, সিলেবাসে তাই লেখা। আমি সিলেবাস সবসময় খুলে রাখি, সিলেবাস দেখেই পড়াতে হয়। তো সিলেবাসে এইটা সম্পর্কে বেশি আর ডিটেলস কিছু বলতে বলেনি, মোটামুটি এইটুকুই বলতে বলেছে। তো এইটুকুই যথেষ্ট, এর বাইরে আর কিছু জানার দরকার নেই। তাহলে দ্বিনিষেক হয়, ডিম্বাণু থেকে ভ্রূণ এবং এইটা শস্যে রূপান্তরিত হয়। লাস্ট রয়েছে বৃদ্ধি এবং লাস্ট টপিক কি রয়েছে? বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধি মানে কিছু নেই, এই যে আমরা বাড়ছি, আমরা একটা জাইগোট থেকে শুরু করেছিলাম না, আমরা যখন মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মিলন হয়েছিল জাইগোট থেকে, সেই জাইগোট থেকে আজকে আমরা একটা কোষ থেকে আমরা একটা গোটা মানুষ হয়ে দাঁড়িয়ে আছি। এটা কি করে হলো? তার মানে আমাদের বৃদ্ধি হয়েছে। তার বৃদ্ধি মানে কি হয়েছে? সেখানে এক তো কোষের বিভাজন হয়েছে, মানে এক কোষ থেকে বহু কোষ তৈরি হয়েছে, এটা একটা হয়েছে। 2 নম্বর, শুধু কোষের বিভাজন হয়নি, কোষ সাইজেও বেড়েছে, অর্থাৎ কোষের মানে কি বলছে সেকেন্ড পয়েন্টটা, কোষের বৃদ্ধিও হয়েছে, কোষ আকারেও বড় হয়েছে। মানে প্রতিটা, আমার ছোটবেলায় যখন জন্মেছি তখন হার্ট এইটুকু ছিল, এখন যত বড় হচ্ছে হার্টটা বেড়েছে, লিভারটা ছোট ছিল, লিভারটা বড় হয়েছে, অর্থাৎ কোষের সাইজেও বৃদ্ধি হয়েছে। এবং 3 নম্বর, একটা জাইগোট ছিল, মানে একটা কোষ থেকে আমাদের গোটা শরীর দাঁড়িয়ে রয়েছে, মানে একটা কোষ থেকেই পরবর্তীকালে ব্রেন তৈরি হয়েছে, কোথাও থেকে হার্ট তৈরি হয়েছে, কোথাও থেকে চামড়া তৈরি হয়েছে। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে কোষের বিভেদন হয়েছে। কোষের বিভেদন মানে কি? বিভেদন কথাটার মানে কি? ডিফারেন্সিয়েশন, মানে এই কোষ বিভিন্ন কোষে যে বিভক্ত হয়েছে তাদের কাজ আলাদা আলাদা হয়ে গেছে। কিছু কোষ ব্রেন তৈরি করেছে, কিছু কোষ মাসেল তৈরি করেছে, কিছু কোষ পেটের স্টমাক, ইন্টেস্টাইন এগুলোকে তৈরি করেছে। অর্থাৎ প্রত্যেকটা কোষ কাজ অনুযায়ী আলাদা আলাদা হয়ে গেছে। এইটাকেই আমরা বলি বৃদ্ধি। এইভাবে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি কিভাবে হয়? কোষের বিভাজন, কোষের আকার বৃদ্ধি হয়েছে এবং কোষের বিভেদন বা ডিফারেন্সিয়েশন হয়েছে। আর বিকাশ কি? বিকাশ মানে যেগুলো সিলেবাসে পয়েন্টগুলো রয়েছে, যে আমাদের পরপর বয়স বেড়েছে, মানে এক সময় আমরা সবে জন্মেছি, মানে সদ্যজাত ছিলাম, মানে সবে আমরা যখন আমাদের জন্মগ্রহণ করেছি, সদ্যজাত মানে সবে জন্মগ্রহণ করেছি, সেইখান থেকে আমাদের শৈশব, যেটা তোদের শৈশব পেরিয়ে গেছে, এবং এখন তোরা যে ফেজে রয়েছিস যেটা সব থেকে ডেঞ্জারাস ফেজ, মানে তোরা এই সময় খুব ভালো কিছুও করতে পারিস, একদম খারাপ দিকেও চলে যেতে পারিস,
সেটা হচ্ছে বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স এজ গ্রুপ। এবং বয়ঃসন্ধিতেই অ্যাকচুয়ালি সব থেকে বিকাশ, মানে তোর হাইটের বৃদ্ধি থেকে শুরু করে তোর বুদ্ধি, ম্যাচুরিটি, এই টাইমেই হচ্ছে সমস্ত ম্যাক্সিমাম বিকাশ, সেটাই বয়ঃসন্ধিতে হয়। এবং এরপরে হচ্ছে তোর পরিণত দশা, মানে যখন তোর আমার মতো বয়স হয়ে যাবে, তখন তোর আর, এখন তুই উচ্চতায় বাড়ছিস, হাইটে বাড়ছিস, তোর বুদ্ধি বাড়ছে অনেক, কিন্তু আমার বয়সে আসতে শুরু করলে, মানে আমার বয়স না, আমার বয়সটা পুরোটা, মানে আপ টু 60 বছর বয়স অবধি, মানে তোর অ্যাডোলেসেন্স এজ গ্রুপ পেরিয়ে যাওয়ার পরে মোটামুটি 19 বছর বয়স থেকে 60 বছর বয়স অবধি সেটাতে পরিণত দশা। এবং তারপরে আলটিমেটলি হচ্ছে বার্ধক্য এবং আলটিমেট মৃত্যু আর কি, আলটিমেটলি মৃত্যু। ঠিক আছে, মানে ছোটবেলাতে যেটা আমাদের বৈদিক সমাজে বলতো যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তো সেখানে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য মানে হচ্ছে জন্মানোর পরে শৈশব এবং বয়ঃসন্ধি, এটা হচ্ছে ব্রহ্মচর্য। তারপর গার্হস্থ মানে পরিণত, তারপর বানপ্রস্থ এবং সন্ন্যাস মানে তার বয়স হয়ে গেছে, এবার তুই আস্তে আস্তে সংসার ত্যাগ করে পাহাড় টাহাড়ে চলে যাবি। তো এইটা হচ্ছে বিভিন্ন বিকাশের দশা। অবভিয়াসলি সদ্যজাত আরো, এবং সদ্যজাত এবং একদম বয়স্ক মানুষ তাদের মানে সাইকেল কিন্তু মিলিয়ে দেয়। তুই খেয়াল করে দেখ, একদম যে বাচ্চা তাকেও একদম যত্ন করে রাখতে হয়, এবং আমাদের মা বাবার বয়স হচ্ছে বা তো দাদু দিদা বয়স হচ্ছে, তাদেরকেও একদম যত্ন করে রাখতে হয়। অর্থাৎ লাইফ একই জায়গায় চলে যায়। এবং তুই যদি ভাবিস যে সেটা করবে না, মানে কেউ ধর ভাবলো যে মা বাবাকে ভালো দেখবে না, তোর সাথেও একদিন সেই অবস্থা হবে, তুইও ওই অবস্থাতে একদিন আসবি, তোকেও কেউ দেখবে না। কারণ আমরা সদ্যজাত, তখন যেরকম আমরা অসুস্থ হয়ে পড়তাম, আমরা হাঁটতে চলতে পারতাম না, সেখান থেকে যখন আমরা আলটিমেটলি মৃত্যুর সময় আসবে, সেই সময়ও আমাদেরকে একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। এবং যদি বলিস এর প্রথম পার্টটা কোথায় আছে, সেটা তোরা অক্সফোর্ড মাধ্যমিকের ভিডিও সেকশনে গেলে দেখতে পাবি। জীবনের প্রভাবনাতে প্রথম ক্লাসটাও রেকর্ড করা রয়েছে, একটু ভিডিও সেকশনটা স্ক্রল করবি, তোরা পেয়ে যাবি। টেলিগ্রাম লিংক ডেসক্রিপশনে থাকবে। এবং এই জানুয়ারি মাস জুড়ে আমরা তো প্রচুর ক্লাস নিতে থাকবো। আমি জীবন বিজ্ঞানের ম্যারাথনও নেব, কোনো চিন্তা করার দরকার নেই। খুব ভালো থাক, নতুন বছরের শুভেচ্ছা, ফাটিয়ে মাধ্যমিক দে, বেস্ট দিয়ে টেনশন করিস না, সব ভালো হবে।